আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমাদের বিগত সালের যে কোশ্চেন গুলো আসছে সেই কোশ্চেন গুলো নিয়ে আমাদের আজকের ক্লাসটা শুরু হচ্ছে। আমরা একটু অপেক্ষা করবো সবার জন্য। আমাদের বিগত সালের কোশ্চেনের মধ্যে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে সমাধান করব, ঠিক আছে? যেগুলো আমাদের বিগত সালের কোশ্চেন, যেগুলো হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসের মধ্যে হয়ে থাকে, তার মধ্যে ইম্পর্টেন্ট গুলোই আমরা আপনাদের সামনে আগে নিয়ে আসছি। একদম সহজ যেগুলা, মানে এটাই আছে, জাস্ট হচ্ছে সহজ গুলো সাজিয়ে সাজিয়ে আমরা নিয়ে আসতেছি, ঠিক আছে? সহজ গুলো সাজিয়ে সাজিয়ে আমরা নিয়ে আসতেছি। তো আসেন আমরা প্রথম থেকে একটু সহজ গুলা দেখবো। যেমন অ্যাজ ইউজুয়াল একটু সবাই জয়েন করবে, সবাই শেয়ার দিবে। আর আমাদের এখানে হচ্ছে যে পোস্টের ওইখানে হচ্ছে কমেন্টে সবাইকে শেয়ার দিয়ে দিবে, হ্যাঁ? যারা আমাদের পোস্টে কমেন্ট করেছেন, কারণ তারা বসে আছে ক্লাস করার জন্য, সো দ্যাট আমরা মানে আজকে হচ্ছে রেডি করতে আমাদের দেরি হয়েছে। রেডি মানে হচ্ছে ক্লাসটা রেডি করা তখন হয়নি। আর শুক্রবার তো একটু জুমা নামাজ পড়ে আসতে দেরি হয়ে গেছে, হ্যাঁ? সেই ক্ষেত্রে আর কি একটু দেরি, সো এটার জন্য দুঃখিত। এটা মাঝে মাঝে হয়, এটা জুমার নামাজের কথাটা আসলে আমাদের একটু খেয়াল রাখতে হয়। ওকে, এখন সাউন্ড শুনতে পাচ্ছেন আশাবাদী। আমি আর কমেন্টসও করবো, কমেন্টস একটু দেখার চেষ্টা করবো সবার। আর ওকে, আমরা কমেন্টসটা দেখার চেষ্টা শুরু করছি। আচ্ছা, এখন আমরা ক্লাসটাও শুরু করে দিব, হ্যাঁ? কমেন্টস করছে। ওকে, কমেন্টস করেন আপনারা কে কোথা থেকে ক্লাসে জয়েন করছেন। আর এইটা আপনারা হয়তো বলতে পারেন যে ভাইয়া আবার ফ্রিতে আসছেন কিছুর জন্য। দেখেন আজকে তো আপনাদের ক্লাস নাই, আপনাদের তো রবিবার, সোমবার, বুধবার আর বৃহস্পতিবার ক্লাস। তো আমাদের কাছে মনে হলো যে আজকে যেহেতু দিনটা ফ্রি আছে, তো আমরা একটা কাজ করি, একটা ফ্রি ক্লাসের আয়োজন করি, স্টুডেন্টদের সাথে শেয়ার করি প্রত্যেকটা ক্লাস, যাতে করে তাদের ভালো লাগবে, তাদের ভালো লাগাগুলো কাজ করবে আমাদের সাথে। আর এগুলো হচ্ছে আমি আপাতত আপনাদেরকে জানাই দিই যে এগুলো আমরা খুঁজে বের করেছি কোথা থেকে। আমাদের যে নন ক্যাডারের যে পিএসসির বইটা আছে, সৌজন্য কপি, সেখান থেকে আমরা খুঁজে বের করেছি, ঠিক আছে? গুড। আচ্ছা, আচ্ছা, এগুলা তো ইজি না, সহজ গুলা দিয়ে শুরু করছি, আস্তে আস্তে কঠিন গুলাতে ঢুকবো। এটা খুবই ইজি, আমরা খুব ইজিলি এটাকে সমাধান করতে পারবো। বাট আমরা সহজ দিয়ে শুরু করব, কঠিন গুলাতে প্রবেশ করব, ঠিক আছে? এটা মাথায় রাখেন, সহজ দিয়ে শুরু করব, কঠিন গুলাতে কি প্রবেশ করব। তো চলেন সহজ দিয়ে শুরু করি আর কঠিন গুলাতে প্রবেশ করি, আসেন। এটা তো সহজ, এটা খুবই সহজ একটা জিনিস। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এইটা ক্লাসটা হচ্ছে শুরু করতেছি, যেহেতু এরকম যে গ্যাপ গুলো দিনগুলো আছে, আমাদের বিগত সালের প্রশ্ন সমাধান আপনাদের জন্য থাকবে। সো হ্যাঁ, হোসেন আলী অলরেডি সমাধান করে ফেলছে। একটু শেয়ার দেন সবাই, আপনারা শেয়ার দিলেই আপনাদের ফ্রেন্ড সার্কেলটা দেখতে পারবে। আমাদের কিন্তু আপনাদের স্টুডেন্ট গুলা কিন্তু আমরা পাইনি, মানে পাইনি মানে এরকম যে আপনাদের স্টুডেন্ট কারা এটা কিন্তু আমরা জানি না, আপনারা জানেন। যেমন এই পেজে অনেক স্টুডেন্ট আছে, অনেক কোয়ালিটির স্টুডেন্ট আছে, কিন্তু যারা উপসহকারী কৃষি কর্মকর্তার পরীক্ষা দিচ্ছেন তাদেরকে কিন্তু আমরা চিনি না, আপনারা চিনেন। সো দ্যাট আপনারা শেয়ার দিলেই তারা আসবে। এটা খুবই ইজি, হ্যাঁ? ধরেন এখান থেকে বলছে হি ইউজুয়ালি গো টু স্কুল। এখন এই করে আপনাদের ব্র্যাকেট দেওয়া থাকবে, তো আপনাকে এখান থেকে ব্র্যাকেট থেকে প্রশ্নটা কালেক্ট করতে হবে। তো আমরা এটা কিভাবে চিনতেছি দেখেন, এই যে ইউজুয়ালি শব্দটা আছে, তাই এই ভার্বটা হবে ভার্বের মূল ফর্ম। ভার্বটা হবে কি, ভার্বের মূল ফর্মে আপনাকে বসাতে হবে, হি গো, এটা আছে, এটাই বসাতে হবে। কিন্তু এই যে দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলোকে বলা হয়, যেমন হি, যেমন শি, যেমন ইট, যেমন রহিম, করিম, যার নাম একটা ব্যক্তির নাম বলবেন, এগুলোকে থার্ড পারসন সিঙ্গুলার বলা হয়। কি বলা হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলা হয়। আর আরেকটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলা হয়, সেটা হচ্ছে যে প্রপার নাউন। প্রপার নাউন, প্রপার নাউন যা আছে সবগুলাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রপার নাউন মানে কোনগুলো, যেমন হচ্ছে মানুষের নাম, প্রপার নাউন হচ্ছে মানুষের নাম। প্রপার নাউনটাও চিনে রাখেন, এইভাবে চিনে রাখলে বেটার হবে। ধর্মগ্রন্থের নাম, ধর্মগ্রন্থের নাম। আরেকটা কি বলছে, আরেকটা হচ্ছে আপনার পৃথিবীতে যা একটি আছে, পৃথিবীতে এক পিসি আছে, পৃথিবীতে একটা পিসি আছে, পৃথিবীতে একটি আছে, এগুলো সবগুলোকে বলা হয় কি, প্রপার নাউন। তো ধরেন আপনাকে বলা হলো দ্য বাইবেল, আপনাকে বলা হলো দ্য বাইবেল, আপনি বাইবেল, সরি বাইবেল, তো আপনি বুঝে নেন এটা একটা ধর্মগ্রন্থের নাম। তার মানে
এই নামের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে, এর ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। ঠিক একইভাবে দেখেন হি, হি এর ভার্বের সাথে জাস্ট হচ্ছে এখানে একটা এস অথবা ইএস যুক্ত করতে হবে, এস অথবা ইএস, এখানে ইএস যুক্ত করতে হবে, মানে এটা হবে অ্যান্সারটা হবে হচ্ছে গোস, হি গোস টু স্কুল বাই বাস। এখন এত সহজ কোশ্চেনটা আপনাদের আসবে, এখন আর আসতে নাও পারে, কারণ এখন আপনাদের এত বেশি সহজ করবে না, আমরা সহজ দিয়ে শুরু করছি কঠিনের মধ্যে প্রবেশ করার জন্য, বুঝতে পেরেছেন? আস্তে আস্তে এখন লক্ষ্য করে আমরা এই জিনিসগুলো কিভাবে চিনবো যে এইখানে ভার্বের এক নাম্বার ফর্ম, ভার্বের এক নাম্বার ফর্ম, এটা চেনার জন্য আমাদের এখানে কয়েকটা হিন্টস দেওয়া আছে, এগুলোকে বলা হয় অ্যাডভার্ব। যেমন অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, টোয়াইস আ মান্থ, অ্যাট, অ্যাট দুইবার বসে গেছে, অ্যাট নাইট, ডেইলি, ওয়ান্স আ উইক, এভরিডে, মানে যেগুলো কাজ আসলে প্রতিনিয়তই হচ্ছে সেই সকল কাজগুলোই মূলত প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের এক নাম্বার ফর্মে বসাতে হবে। তো যেমন এই যে দেখেন এই বাক্যটাতে দেখেন হি অলওয়েজ, কি আছে? অলওয়েজ আছে, তাই টেলস। এখন এই টেলের সাথে এস বসেছে কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস বসেছে। হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ। এখান থেকে লক্ষ্য করেন, আমি জানি এটা খুবই সহজ, আপনারা পারবেন। যেমন দে প্লে ক্রিকেট এভরি ফ্রাইডে, এভরি কথাটা লিখা আছে, এখানে এভরি কথাটা লিখা নাই, এভরি, এই যে এভরি ডে আর এভরি ফ্রাইডে, এভরি থাকলেই হইল এভরি ফ্রাইডে, তার মানে এভরি কথাটা লিখা আছে, তার মানে এখানে ভার্বের এক নাম্বার ফর্মই বসেছে, ভার্ব ওয়ান। এখানে দেখেন আই নেভার ইট জাঙ্ক ফুড, এই যে দেখেন নেভার বসেছে, এই জন্য এখানে ভার্বের এক নাম্বার ফর্মই বসেছে। তো এইভাবে আমাদের এটা ইজি, এইটা আপনাদের অত বেশি সময় লাগবে না, তাই না বলেন? এটা খুব বেশি কি সময় লাগবে আপনার? খুব বেশি সময় লাগবে না। হ্যাঁ, তো যারা ক্লাস করছেন তারা একটু কমেন্টস করে জানাবেন। এখন আমরা একটু হালকা করে হলেও কি করব, চলে যাব কোথায়, একটু একটু হার্ড এন্ড একটু টাফের মধ্যে একটু ঢুকতে হবে না, একটু প্রবেশ করি। আমি সবগুলো সাজাইতে পারিনি, আরো সময় লাগতো একটু সাজাইতে, আরো কোশ্চেন আসিল আমাদের হাতে, তো ওগুলো আমরা সাজাইতে পারিনি, কারণ সাজাইতে আসলে এখানে অনেক সময় লাগে। তো এটা একটু আগে থেকে করলে আমরা হয়ে যেত। আজকে যেহেতু হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিলাম যে ক্লাস নিব জুমার নামাজ পড়ার কিছুক্ষণ আগে, তো ভাবলাম যে তাহলে ক্লাস একটা রেডি করি। এগুলো অনেকগুলো কোশ্চেন আছে আমার কাছে, মানে নিয়ে আসছি, সবগুলো এখানে বসাতে পারলে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য খুবই বেটার হতো। যাই হোক, আমরা যতদূর পারছি আমরা বসায় ক্লাসটা শুরু করে দিয়েছি, সবগুলাই বসাতে পারলে 100টার মতন কোশ্চেন হইলে মনে করে না একদম সব শেষ। যাই হোক, এখন 100টা কোশ্চেন সলভ করা। এখন দেখেন ফুটবল হোয়েন ইট স্টার্ট রেইনিং, এইখানে কোনটা বসবে এটাকে আপনারা কমেন্টস করেন। মানে বলতেছে যে দে প্লে ফুটবল হোয়েন ইট স্টার্টেড রেইনিং। কালকে যারা ক্লাস করেছেন তারা বাদে বলেন, হ্যাঁ? আচ্ছা, কালকে যারা ক্লাস করেছেন, এটার উপরে কালকে ক্লাস হয়নি, কালকে ক্লাস হয়েছে অন্য কিছুর উপরে। আমি জাস্ট বলেছিলাম যে বিগত সালের কোশ্চিন আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। আমাদের কাছে যে বইটা আপনারা পাঠিয়েছেন নন ক্যাডারের, সেখানে বিগত সালের কোশ্চিন আছে কিন্তু ব্যাখ্যা দেওয়া নেই। এই কারণে আপনারা অনেকেই ওইটা পড়ে কিছু বুঝতেছেন না, শুধু উত্তর পড়ে গেলে তো হবে না, প্রশ্ন আর উত্তর পড়ে গেলেন, যদি ওই প্রশ্নটা না আসে তখন আপনারা কিভাবে লিখবেন? যেমন ধরেন হোয়েন এখানে একটাই দেওয়া আছে, আপনাকে বারবার বলতেছে যে ভাই স্টার্টেড আছে তাই এটা এখানে এই বসছে, এই মানে বলছেও না, জাস্ট অ্যান্সার দিয়ে দিচ্ছে আপনাকে, এখানে একটা অ্যান্সার দিয়ে দিলে হবে না, হ্যাঁ? অ্যান্সার দিয়ে দিলে হবে না, এটা কি হবে একটু কমেন্টস করে জানান। কমেন্টস করতে পারবেন? আপনার কাছে কি মনে হচ্ছে, ধরেন এখানে এইটা কি বসবে? প্লেই আছে, প্লেই বসবে, নাকি প্লেস বসবে, নাকি প্লেইং বসবে, নাকি কোনো অন্য কোনো কিছু বসবে, প্লেইড বসবে, কোনটা বসবে এটা একটু কমেন্টস করে জানাবেন। কমেন্টস আমি দেখতে পাচ্ছি না মনে হয়। আচ্ছা, আমি একজনেরই কমেন্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হোসেন আলী। আর কি কমেন্টস করছে? এখানে একজনের কমেন্ট উঠে আছে। ওকে, আরেকবার করো তো, করো তো। আচ্ছা, একটু কমেন্টস করেন, আপনারা কমেন্টস করে ভুলটা বলতে পারলেই মনে করেন সঠিকটা মনে থাকবে, সঠিকটা বলতে পারলে তো সঠিকটা মনে থাকবেই। আচ্ছা আচ্ছা, এবার দেখতে পাচ্ছি। ওকে, প্লেইড, একজন বলছে প্লেইড, একজন বলছে প্লেইং, একজন বলছে আর প্লেইং, একজন প্লেইড। আচ্ছা, এখন লক্ষ্য করেন এই যে আপনাদের বইয়ে দেওয়া আছে, জাস্ট কি, যা বই থেকে যারা দেখতেছেন এটার অ্যান্সারটা দেওয়া আছে হচ্ছে আর প্লেইং।
এইটা অ্যান্সারে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে আপনাদের বইয়ে? অ্যান্সারে দেওয়া আছে। এতটুকু পড়লে কিন্তু আপনি বুঝবেন না কেন আর প্লেইং হলো। দেখেন একটা হোয়েনের রুলস আছে, হোয়েনের একটা রুলস আছে, একটা না কয়েকটা রুলস আছে। যখন আপনি একটা বাক্যে দেখবেন হোয়েন লেখা আছে, তখন তারপরের বাক্যতে দেখবেন ভার্বের 2 নাম্বার ফর্ম বসেছে। এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম, স্টার্টেড। এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম বসেছে। ভার্ব 2 নাম্বার ফর্ম, 2 নাম্বার ফর্ম কিভাবে বসছি? ইডি থাকলে ভার্বের 2 নাম্বার ফর্ম হয়। তাহলে যদি আমাদের ভার্বের 2 নাম্বার ফর্ম থাকে, ইডি থাকলে ভার্বের 2 নাম্বার ফর্ম হয়, তাহলে এই পাশে আমাদেরকে এম, ইজ, আর, সরি সরি এখানে ওয়্যার আছে, সরি এখানে আর নাই, ওয়্যার, ওয়্যার এখানে ভুল হয়েছে, ওয়্যার। আপনাদের পরীক্ষা এটা আছে ওয়্যার। আচ্ছা, তো এখানে হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার দিয়ে, ওয়াজ অথবা ওয়্যার দিয়ে ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি। এখানে আর নাই, আর নাই। কেউ আর লিখছিলেন, আরটা ভুল হবে, হ্যাঁ আরটা না, মানে আপনাদেরটা দেখে দেখে আমি ওখানে বসাচ্ছিলাম। ওয়্যার, ওয়্যার, ওয়্যারটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম। বুঝতে পেরেছেন? এখন ঘটনাটা আসলে কি এটা একটু আমি আপনাকে খুলে বলি। ঘটনাটা হচ্ছে যে দেখেন এইখানে একটু ভালো করে লিখে দিই যে ওয়াজ, ওয়্যার, তারপরে কি ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। শুধুমাত্র যে হোয়েনের সাথে তা না, হোয়াইল থাকলেও একই রুলস, হোয়াইল থাকলেও একই রুলস। এই পাশে যদি ভার্বের 2 নাম্বার ফর্ম থাকে, তাহলে এই পাশে ওয়াজ, ওয়্যার, ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। ওয়াজ, ওয়্যার, ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। যেমন এখানে অ্যান্সার করেছে কি ওয়্যার প্লেইং। এখন ওয়্যার কেন, ওয়াজ কেন বসলো না? কারণ হচ্ছে দে এর সাথে ওয়াজ হয় না, দে এর সাথে কি ওয়াজ হয় না, দে এর সাথে কি হয়? ওয়্যার হয়। দে এর সাথে কি হয়? ওয়্যার হয়। যেমন আমাদের কিছু ইয়াগুলো আছে না, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাঁ, তারপরে হচ্ছে হ্যাভ, তারপরে হচ্ছে হ্যাজ, তারপরে হচ্ছে হ্যাড, এগুলো আছে না আমাদের ইয়াতে, মানে আমাদের স্ট্রাকচারে। তো দেখেন এটার সাথে এস আছে, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার। এটার সাথে এস আছে, তার মানে এটা সিঙ্গুলার। এটার সাথে এস আছে, এটা সিঙ্গুলার, সিঙ্গুলার মানে একটা। আর এটার সাথে হ্যাজ আছে, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার, মানে একজনের ক্ষেত্রে এগুলা ব্যবহৃত হয়। এখন দে মানে কি একজন? দে মানে তো অনেকজন, তাই এগুলা ব্যবহার হবে না। এই যে এস যেগুলাতে আছে সেগুলা ব্যবহার হবে না। এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাজ এর সাথে এস আছে, এই তিনটা ব্যবহার করা যাবে না। যেই ভার্বগুলোর সাথে এস আছে সেগুলো সিঙ্গুলার। তাহলে এর সাথে আমরা হ্যাজটা ব্যবহার, তাহলে ওয়ারটা ব্যবহার করতে পারবো। এম ইজ আর ওয়ার। ওয়ার কেন? কারণ এই যে আমি বললাম ওয়াজ, ওয়ার, ভার্বের সাথে আইএনজি, মানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। মানে কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন আপনারা শুধুমাত্র যদি এই একটা স্ট্রাকচারও শিখেন, মানে এটা আপনাদের ওই প্রশ্ন সমাধান, ওই যে পিএসসির জব সলিউশন নন ক্যাডারের যে বইটা আছে ওইখানে এইভাবেও দেওয়া নাই, জাস্ট অ্যান্সার দিয়ে রেখে দিয়েছে, এতটুকু দিয়ে রেখে দিয়েছে, বাট কেন হয়েছে এটা আপনাদেরকে বুঝায় দেয়নি। আবার কিছু কিছু বই শুধু একটা রুলসই দেওয়া আছে, কিন্তু আমরা একটা রুলস পড়বো না। এখান থেকে আমরা বিষয়গুলোকে আইডেন্টিফাই করব। যেমন হোয়েন, এটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারলে একটু কমেন্ট করেন। হ্যাঁ, ওয়ার, ওয়ার প্লেইং, ওয়ার প্লেইং, প্লে না, ওয়ার প্লেইং। গুড, আপনারা যে প্র্যাকটিস করছেন এইটাই তো আলহামদুলিল্লাহ। এই যে দেখেন ওয়ার প্লেইং মানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমি আপনাদেরকে আরেকবার এই যে এইখান থেকে স্ট্রাকচারে দেখাই দিই, এইখান থেকে স্ট্রাকচারে একবার দেখাই দিই। যদি হোয়েন থাকে বাক্যের মাঝে, যদি হোয়েন অথবা হোয়াইল এই দুইটা যদি দেখেন, তাহলে হুট করে অ্যান্সার করবেন না। যদি এরপরে ভার্বের 2 নাম্বার ফর্ম থাকে বা এরপরে ভার্বের 2 নাম্বার ফর্ম থাকে, তাহলে আমরা কি করব? এর আগে জাস্ট ওয়াজ অথবা ওয়্যার দিয়ে দিব, তারপরে কি ভার্বের সাথে আইএনজি দিয়ে দিব, ভার্বের সাথে আইএনজি দিয়ে দিব। এটাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস। এটাকে বলা হয় কি? পাস্ট কন্টিনিউয়াস। এটাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস, আর এটাকে বলা হয় পাস্ট ইনডিফিনাইট। আপনাকে এইভাবে এখন শেখানো হচ্ছে। পাস্ট ইনডিফিনাইট এইটাকে বলা হয়। হ্যাঁ, তো এইটা গেল, এইটা আমাদের চলে গেল। এখন আমরা কি করব? আমরা ফার্স্ট অফ অল এই স্ট্রাকচার গুলো ফলো করে রাখবো, যে হোয়েন অথবা হোয়াইল। এখানে শুধু হোয়েন দিয়ে রেখেছি, বাট আমাকে পুরো স্ট্রাকচারটা ফলো করতে হবে, তাহলেই আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে।
একটা রুলস একটা দিয়ে একটা প্র্যাকটিস করলেন তাহলে ধরা খাবেন, কারণ হচ্ছে আপনাকে ওই পরীক্ষায় ওইটা নাও দিতে পারে, হোয়েনের আর একটা দিতে পারে। তো দেখেন হোয়েনের স্ট্রাকচার এগুলো, এইখানে এই দুইটা একই স্ট্রাকচার, শুধু একটা উল্টা পাল্টা করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই দুইটা হচ্ছে একই স্ট্রাকচার, শুধু উল্টা পাল্টা করে দেওয়া হয়েছে। এই দুইটা হচ্ছে একটা স্ট্রাকচার, শুধু উল্টা পাল্টা করে দেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে আরেকটা স্ট্রাকচার, এটা এখানে দেওয়া হয়েছে। তো এই জিনিসটা কয়টা স্ট্রাকচার, 1 2 3 আর এই যে 4 নাম্বার, চারটা স্ট্রাকচার আপনাকে একটু মনে রাখতে হবে। এখন এই স্ট্রাকচার মনে রাখবেন নাকি আমার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করবেন? কারণ দেখেন ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর যে কোর্সটা আছে, বিশ্বাস করেন সেটা দিয়ে যখন আপনারা এগুলা শিখে যাবেন তখন আপনার এগুলা মাথায় রাখতে হবে না। আপনি মানে অ্যান্সার করছেন, কালকে দেখাইলাম না ক্লাসের মধ্যে যে আমার যদি এরকম প্রশ্ন আসে আমি অ্যান্সার করে ফেলতেছি, আমি কিন্তু দেখতেছি না কি আছে, বাট আমি অ্যান্সার করে ফেলছি, একবার পরে অ্যান্সার করছি। ওরকম একবার পরে অ্যান্সার করতে পারবেন। আর যদি না হয় তাহলে আপনি স্ট্রাকচার গুলা মনে রাখেন। স্ট্রাকচার মনে রাখা একটু কষ্টকর, কিন্তু প্র্যাকটিস করলে আবার এটাও সহজ হয়ে দাঁড়াবে। যেমন হোয়েন এর পরে যদি আপনি দেখেন পাস্ট ইন্ডিফিনিট মানে ভার্বের 2 নাম্বার ফর্ম বসেছে, তাহলে হোয়েন এর আগে কি করব, ওয়াজ অথবা ওয়্যার দিয়ে ভার্বের সাথে আইএনজি দিয়ে দিব, এটাকেই বলছে পাস্ট কন্টিনিউয়াস। এখন এটা একই রুলস, জাস্ট পাস্ট ইনডিফিনিটটাকে আগে নিয়ে এসেছে, মানে ভার্বের 2 নাম্বার ফর্ম যেমন এটার পিছে ছিল, এটা জাস্ট সামনে নিয়ে এসেছে। আর এম ইজ আর ওয়াজ ওয়্যার কে পিছনে নিয়ে গেছে, মানে ওয়াজ ওয়্যার কে পিছনে নিয়ে গেছে, ওয়াজ প্লাস ভার্বের সাথে কি আইএনজি। বুঝতে পেরেছেন? ব্যাস এটাই। এইখানে রুলসটা এবার দেখেন, ওইটা আপনার যেটা আছে জাস্ট উল্টানো হয়েছে আর কি। একইভাবে হোয়েন এর রুলস লক্ষ্য করেন, যদি আপনি এখানে দেখেন ফিউচার ইনডিফিনিট, ফিউচার কিভাবে বুঝবো, শ্যাল অথবা উইল থাকবে, কি থাকবে, শ্যাল অথবা উইল, তারপর কি ভার্বের 1 নাম্বার ফর্ম থাকবে, এটা ফিউচার ইনডিফিনাইট। যদি এই পাশে শ্যাল অথবা উইল থাকে তাহলে ওই পাশে আমরা কি করব, ভার্বের 1 নাম্বার ফর্ম বসাই দেব, প্রেজেন্ট ইনডিফিনাইট। কোনো কিছু না, এম ইজ আর ওয়াজ ওয়্যার কোনো কিছু বসাতে হবে না, শুধু ভার্বের 1 নাম্বার ফর্ম বসাই দিলেই কাজ শেষ। এটাই জাস্ট হচ্ছে উল্টায় দেওয়া হয়েছে নিচেরটাতে, ভার্বের 1 নাম্বার ফর্মটাকে এখানে নিয়ে আসা হয়েছে আর এইটাকে এইখানে নিয়ে যাওয়া হয়েছে, মানে একটু উল্টায় দেওয়া হয়েছে, শ্যাল উইল কে এই পাশে নিয়ে যাওয়া হয়েছে, শ্যাল এন্ড প্লাস হচ্ছে উইল, শ্যাল উইল, তারপর কি ভার্বের 1 নাম্বার ফর্ম, এটা উল্টায় দেওয়া হয়েছে। এবার নিচেরটাতে একটু লক্ষ্য করেন, এই দুইটাও একই, এই দুইটাও একই। এখন এখানে বলছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যদি হোয়েন এর আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট। মনে রাখবো কি দিয়ে, পাস্ট পারফেক্টের স্টাইলটা কি, সরি প্রেজেন্ট পারফেক্টের স্টাইলটা কি, হয় হ্যাভ থাকবে না হয় হ্যাজ থাকবে, হ্যাভ থাকবে না হয় হ্যাজ থাকবে, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে। তাহলে হোয়েন এর আগে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে, ভার্বের 3 নাম্বার ফর্ম থাকে, তাহলে এখানে ভার্বের 2 নাম্বার ফর্ম বসাবো, কি 2 নাম্বার ফর্ম। আবার লক্ষ্য করেন হোয়েন এর পরেও যদি ভার্বের 2 নাম্বার ফর্ম থাকে তাহলে এখানে হ্যাভ হ্যাজ ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবো। এইটার সাথে মিল কিন্তু এইটার কিছুটা আছে, এটার সাথে মিল কিন্তু এটার কিছুটা আছে, বাট একই রকম কোশ্চেন আসবে না। দেখেন ভার্বের 2 নাম্বার ফর্ম বসালে ওয়াজ ওয়্যার ভার্বের আইএনজি, এখন আপনার এটা দেওয়া থাকবে আপনাকে ওইটা লিখতে হবে, এখানেও আপনার এটা দেওয়া থাকবে ওইটা লিখতে হবে, মানে সিস্টেম আছে আর কি। তো এবার লক্ষ্য করেন হোয়েনের নিচের রুলসটা দেখেন, ওই এইটাই যাচ্ছে, এই যে দেখেন ও আচ্ছা এটা আলাদা রুল, সরি এটা আলাদা রুল, সরি 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 এইটা না, এইটা আলাদা রুলস, এই দুইটা এক না, এটা এক। আচ্ছা এইখানে লক্ষ্য করেন ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট মানে কি, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকবে, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকবে। যদি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকে তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে, হ্যাভ এর পরে তো সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম থাকে, তাহলে ওই পাশে আমরা শুধুমাত্র ভার্বের 1 নাম্বার ফর্মটা বসিয়ে দেব, ব্যাস আর কোনো কিচ্ছু না। নিচেরটা আসেন, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বোঝেন? আচ্ছা স্যার সাথে সাথে রুলস লিখে দিলে মনে থাকবে, হ্যাঁ রুলস তো আমরা লিখেই দিচ্ছি, এই যে রুলস, এই যে রুলস আমরা লিখে দিয়েছি এখানে, এই রুলস গুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি এবং সাথে সাথেই লিখে দিব, এখন সাথে সাথেই লিখে দিব। ইম্পারেটিভ সেন্টেন্স যেটাকে বলা হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে দেখেন হোয়েন এর আগে ইম্পারেটিভ সেন্টেন্স আছে। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি, যে বাক্য শুরু হবেই, ধরেন আমি বলি না যে, আমরা বলি না যে স্টপ ইওর মাউথ, স্টপ ইওর মাউথ, তো স্টপ কি, বাক্যের শুরুতেই ভার্ব আছে, তাহলে বাক্যের যখন শুরুতেই ভার্ব থাকবে তখন সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। এখানেও বলছে যে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে ওই পাশে ভার্বের 1 নাম্বার ফর্ম, মানে এই পাশেও ভার্বের 1 নাম্বার ফর্ম
ওই পাশেও ভার্বের 1 নাম্বার ফর্ম। বুঝতে পেরেছেন? জাস্ট এটাই। কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্ব সবসময় ভার্বের 1 নাম্বার ফর্মই হয়ে থাকে, অন্য কোনো ফর্ম হতে পারে না। ওই পাশেও প্রেজেন্ট ইনডিফিনাইট মানে হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম এখানে বসবে। স্যার রাইটিং দিয়ে করান এইভাবে। আমি ওই যে আপনাদেরকে একটা কথা বলেছিলাম না, এটা কিন্তু রুলসে, এগুলো কিন্তু মনে থাকাটা অনেক টাফ। আমি বারবারই আপনাদেরকে বলছি যে এগুলো আপনাকে ছোটবেলা থেকে খাওয়ানো হয়েছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে, বিভিন্ন ফেসবুকের ইয়া থেকে শুরু করে, বিভিন্ন জায়গায় এগুলো আপনাকে ছোটবেলা থেকে এটার উপরে ডিপেন্ডেন্ট করে রাখছে, যার কারণে আপনারা কোনো কিছু পারেননি। আমি যদি আপনাদেরকে বলি যে আমাদের ব্রিটিশ কাউন্সিল থেকে একটা প্রোগ্রাম হবে, লিডের প্রোগ্রাম, লিড, তো লিডের প্রোগ্রামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ইংল্যান্ডে যাব, তখন আমরা ইংল্যান্ডে যাব। তো ইংল্যান্ডে যাওয়ার জন্য আমাদের এখানে ধরেন আমি ইংলিশ পারি, আরো 3-4 জন ইংলিশে কথা বলতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ধরেন 25 থেকে 26 জন স্টুডেন্ট ছিল যারা ইংলিশেই বলতে, ইংলিশের ইও জানে না ভালো করে, মানে খুবই দুর্বল। এখন হাতে আমাদের সময় কি মাত্র 5 দিন। এখন 5 দিনে আপনি স্ট্রাকচার শিখবেন নাকি স্পোকেন শিখবেন, এটা একটা আপনাদের সমস্যা। তখন আমরা প্ল্যান করলাম না, আমরা স্পোকেনটা শিখবো, কিভাবে 5 দিনে স্পোকেন শেখা যায় সেই ব্যবস্থাটা আগে আমরা করি। আমরা সবাই মিলে বসলাম, বসার পরে আমরা 5 দিনের মধ্যে সবাই স্পোকেন শিখলাম। যারা ইংলিশ পারতো না তারাও স্পোকেন করছে, যারা পারে তারা তো পারেই, যারা একদমই পারে না তারাও পারতেছে। এটার কাহিনীটা কি, আমার চাহিদাটা দরকার। আমি যখন রিটেন লিখবো তখন আমার গ্রামারের খুব চাহিদা হবে। এই যে একটা খিদা, এই খিদাটাই হচ্ছে আপনাকে শেখাবে গ্রামার কিভাবে পড়তে হয়। কিন্তু আপনি গ্রামার পড়ছেন, ওটার কোনো খিদাই নাই, ও খিদাবিহীন। এই যে দেখেন খিদাবিহীন, এতগুলা মাথায় নেওয়াটা খিদাবিহীন কাজ। এইটা আমাদের কিন্তু রাইটিং এ খুব সুন্দর করে স্টুডেন্টরা শিখে। রাইটিং এ শেখার ফলে কি হয়, তাদের মাথার ব্রেনের উপরে কোনো প্রেশার পড়ে না। এই যে একটা প্রেশার পড়তেছে না, এই প্রেশার ছাড়া। কিন্তু ওগুলো যদি আপনারা দেখে নেন যে রাইটিং দিয়েই গ্রামার শেখা যায়, রাইটিং দিয়েই ভোকাবুলারি শেখা যায়, তাহলে তো সবার বিজনেস নাই। আপনি তো কোনো ইউটিউব ভিডিও দেখতে যাবেন না, কারণ ইউটিউব ভিডিওতে তো তার ভিউ হচ্ছে, সেখান থেকে তো টাকা পাচ্ছে, সেটাও আপনারা দেখতে যাবেন না। তো সবকিছু শেষ হয়ে যাবে, বাংলাদেশে পুরো একটা বিজনেস কোয়ালিটি শেষ হয়ে যাবে। ইভেন আমি কিন্তু শুনেওছি আপনাদের কাছ থেকে প্রচুর টাকা নিয়েও হচ্ছে কোর্স নিচ্ছে, এর কারণ হচ্ছে আপনাদের গ্রেডটা হচ্ছে 10ম গ্রেডের জব, এই জন্য আপনাদের কাছ থেকে ফেলে দিয়েছে টাকা। 10ম গ্রেডের জব, বিশ্বাস করেন এটা আপনাদের থেকে ইচ্ছা মতন পারছে। যারা 5,000 টাকা করে নিয়েছে, যে কোচিং সেন্টার গুলো 5,000 টাকা করে নিয়েছে, এটা শুধুমাত্র তাই সে সার্চ করে দেখছে এটা 10ম গ্রেডের জব, আর এটাতে আপনাদেরকে ইচ্ছা মতন পারছে। কিন্তু আমরা যারা এখন কোর্স করাই 10ম কে 9ম গ্রেডের জবে আমরা করাই, 9ম গ্রেডের জব আমরা করাই 1,000 টাকার মধ্যে। 9ম গ্রেডের জব, সেখানে আপনাকে 5,000 টাকা নিয়েছে 10ম গ্রেডের জব করাইতে। তো এই জিনিসগুলো দেখেন আমরাই করাই, কিন্তু ওরা আপনাদের একটা সৎ ব্যবহার করছে, কোচিং গুলো, বিভিন্ন কোচিং গুলো এগুলা কাজগুলো করছে। তো যাই হোক, 5,000 টাকায় বিশাল সার্ভিস দিতে হয়, বই খাতা আপনাকে দিয়ে দিতে হয়। আমরা 1600 টাকার শিক্ষক নিবন্ধনের কোর্স করাইছি, 1600 টাকা শিক্ষক নিবন্ধনের কোর্সে 500 টাকার বই তাদের বাড়িতে পাঠাই দিয়েছি, এতগুলা বই পাঠাই দিতাম কুরিয়ারে করে। 500 টাকার বই নিয়ে যান আপনারা, এরকম করে দিতাম। শিক্ষক নিবন্ধন অনেকগুলো সাবজেক্ট। সো এই যে এখন আসেন, এইখান থেকে আমরা এই যে মানে যেই রুলস গুলা দেখলেন, সেই রুলস গুলাই জাস্ট এখানে আপনি অ্যাপ্লাই করে দেন। লাইক দ্যাট, আমি আজকে রিটেন দিয়ে শেখাবো না, আজকে নিয়ম বিগত সালের কোশ্চেন, যেহেতু বিগত সালের কোশ্চেন আলাদাই সলভিং ক্লাস থাকবে আপনাদের, এটা আলাদাই সলভিং ক্লাস থাকবে। হ্যাঁ, আচ্ছা এখন লক্ষ্য করেন, এইখানে বলতেছে আপনাকে এখানে বসাতে বলতেছে যে বসাও। তো এখানে এই যে এইভাবে আন্ডারলাইন করে এটা ব্র্যাকেটে দিয়ে দেওয়া আছে, এটাকে এখন সঠিকভাবে আপনার এখানে বসাতে হবে। আপনি কি করবেন, আগে হোয়েনটার দিকে খেয়াল করবেন। হোয়েনের আগের অংশে কি আছে এটা একটু ভালো করে দেখেন। ওয়াজ রাইডিং, ওয়াজ রিডিং, আই ওয়াজ রিডিং আ বুক, হোয়েন ড্যাশ কল মি। তার মানে আমরা কি বলেছি, এম, মানে এটা উল্টা করে দেওয়া হয়েছে। ওইটা যেমন সিধা ছিল, এটা উল্টা করে দেওয়া হয়েছে। যে আমাদের যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা কিন্তু উল্টা করেছিল, ওই যে ওই পাশেরটা ছিল এই পাশে বসাতে হয়েছে। ওই পাশে কি ছিল, ভার্বের 2 নাম্বার ফর্ম ছিল, তাই আমরা এই পাশে কি বসাইছি, এম ইজ আর, মানে ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি বসেছে। এখন এটা উল্টা করে দিয়ে দিবে, এটা কি পরীক্ষার হলে একটু উল্টা করে দিয়ে দেয়। হোয়েনের আগে কি বসছে দেখেন, ওয়াজ, এই যে ওয়াজ, ওয়াজ, আর এই যে ভার্বের সাথে কি রিডিং, রিডের সাথে আইএনজি বসেছে, তার মানে ভার্ব প্লাস আইএনজি বসেছে। তাহলে ওয়াজ প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে ওই পাশে কি বসবে, ভার্বের 2 নাম্বার ফর্ম। তো এটা 2 নাম্বার ফর্ম কি, কলের 2 নাম্বার ফর্ম হচ্ছে কল্ড। কল্ড, কলের 2 নাম্বার ফর্ম কল্ড, 3 নাম্বার ফর্মও কল্ড, একই। বুঝতে পেরেছেন? কল্ড। এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হ্যাড না, আরেকবার আব্দুল আহাদ, এই যে এইটা আপনাকে মনে রাখতে হবে, এই যে এইটা আপনাকে মনে রাখতে হবে।
ভুল করলে সমস্যা নাই, ভুল করলে সমস্যা নাই, কিন্তু এটা আপনি প্রয়োজনে স্ক্রিনশটটা দিয়ে দেন, বা এটা আপনি পিডিএফ পেয়ে যাবেন। আমাদের একটা পিডিএফ দেওয়া হয়েছে, দেখছেন রিটেনলি কিভাবে গ্রামার শেখা যায়, একটা খুবই সুন্দর পিডিএফ দেওয়া হয়েছে। যারা যারা পাইছেন দেখছেন কি খুলে? কল্ড কল্ড দেখেন। এবার নেক্সট এরটাতে আসেন, নেক্সট এরটা বলেন, এটা হচ্ছে 2 নাম্বার। 2 এর কি হবে? 2 লিখে তারপর অ্যান্সার করেন। দে উইল স্টার্ট ক্লাস হোয়েন দ্য টিচার ড্যাশ অ্যারাইভ। তার মানে এখানে হোয়েন আছে, আর এখানে কোন ভার্বটা আছে? শ্যাল উইল আর ভার্বের 1 নাম্বার ফর্ম। শ্যাল উইল, উইলটা আছে। শ্যাল অথবা উইল থাকলে কি হবে একটু আগে বলে আসছি, শ্যাল প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম আছে। তাহলে ওই পাশে কোন ফর্মটা বসবে? ওই পাশে কোন ফর্মটা বসবে এটা এখন বলতে হবে। লিখেন, লিখলে ভালো হয়। স্যার পেড ব্যাচেও কি নিয়ম দিয়ে সালের প্রশ্ন সলভ করে দিবেন? হ্যাঁ হ্যাঁ, হাসিবুল হাসান, মানে ক্লাস শেষের পরে, ক্লাস শেষ হয়ে যাবে না আমাদের, ক্লাসটা শেষ হয়ে গেল, মানে সব শেখানো শেষের পরে বিগত সালের কোশ্চিন নিয়ে আসছি, মানে এইভাবে সাজাচ্ছি এখন বসে বসে। আজকে সাজাতে পারিনি, শুক্রবার ছিল, জুমার নামাজ পড়তে যা দেরি করে ফেলছি, আস্তে আস্তে আবার খাওয়া দাওয়া করতে করতে আরো দেরি করে ফেলছি। তো আর যতটুকু পারছি ততটুকু নিয়ে চলে আসছে আপনাদের সামনে। এখন বাকি আরো বসাতে চাচ্ছিলাম কিন্তু বসানো হয়নি, এই ক্লাস দেরি হওয়ার কারণ ওইটাই। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, এখন এইটা কি অ্যান্সারটা হবে বলেন? অ্যারাইভ। লোকমান হোসেন, তারপরে হচ্ছে আবুল কাইয়ুম অ্যান্সার করেছেন সঠিক। একটু সামান্য একটু ভুল আছে। যারা অ্যান্সার করতেছেন, আখতারুল ইসলাম, তারপরে হচ্ছে হোসেইন আলী, তারপর হচ্ছে মোস্তাফিজুর রহমান, ঠিকই আছে, আপনাদের অ্যান্সারটা ঠিক আছে, কিন্তু এখানে একটা থার্ড পারসন সিঙ্গুলার আছে, যেমন দা টিচার, একজন টিচারের কথা বলা হচ্ছে। ওই টিচার কি আর আমাদের মাঝে আছে? আমরা একজন টিচারকে নিয়ে কথা বলছি যে দে উইল স্টার্ট দ্য ক্লাস, তারা ক্লাস শুরু করেছে যখন, হোয়েন মানে এখানে যখন, হোয়েন যদি মাঝে বসে তাহলে যখন, শুরুতে বসলে মানে এখন, এই তখন আর কি, তখন, সরি হোয়েন, এখন হোয়েন এর পরে কি বলছে? দ্য টিচার ড্যাশ অ্যারাইভ। তার মানে এইখানে দ্য টিচারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার না, বলেন তো? এই যে দ্য টিচারটা কি থার্ড পারসন না? তাহলে অ্যারাইভ এর সাথে এস দিয়ে দেন, এস অথবা ইএস, ঠিকই আছে আপনাদের, ইয়া ঠিকই আছে, আপনাদের ওটা ঠিকই আছে। এই যে সামান্য এই ভুলটা, এটা আমারও হয়েছিল মাঝে কয়েকবার, এটা আপনাদের এখানে না, প্রথম ওই যে পেট্রো বাংলার একটা এক্সামে পরীক্ষা ছিল, সেখানে আমি একটা ভুল করে আসছি, খুব ইজিলি ছিল, আমি অ্যারাইভ লিখে দিয়ে, মানে এরকম অ্যারাইভ ছিল না, ওটা অন্য পারফর্ম ছিল, পারফর্ম, আমি পারফর্ম বসে দিয়ে চলে আসছি। মানে আসলে এটা মাঝে মাঝে হয়ে যায়, এটা সবারই হয়, এটা আপনাদের একা না, কারণ এটা আসলে থার্ড পারসন সিঙ্গুলার, এটা এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ভার্বের 1 নাম্বার ফর্ম বসে না, মানে ভার্বের মেন ফর্মটা বসে না, মানে অ্যারাইভটা বসে না কখনো। এটা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম, বা এটা মেন ফর্ম। মেন ফর্মটা না বসে আরেকটা ফর্ম বসে, এর সাথে শুধু এস দিয়ে দিতে হয়, এস অথবা ইএস দিয়ে দিতে হয়, তাহলে ওখানে এস অথবা ইএস বসে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন 3 নাম্বারটা, এগুলো আপনাকে প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হবে, কারণ এগুলাই সব থেকে বেশি কোশ্চেন আসছে। হোয়েন দিয়ে যত, হোয়াইল আর হোয়েন, আবারও বলতেছি এখানে কিন্তু হোয়াইলও আছে, আমি আরেকটা প্রশ্ন ঘাটায় দেখলাম এখানে হোয়াইল আছে। তো আপনাদের এগুলা কিন্তু খুব গুরুত্ব দিয়ে আপনাকে এগুলা সলভ করে যেতে হবে এখান থেকে, এই যে সমাধান হলে আর ভুলবেন না, হ্যাঁ। তো হ্যাঁ, পেড ব্যাচে আমরা রিটেন দিয়ে গ্রামার শেখানোর পরে যখন আমরা প্রশ্নটা সমাধান করব, তখন আপনি ঠিকভাবে পারবেন, সমস্যা নেই। তখন আপনার মনে হবে না যে এখন আমি স্ট্রাকচার, যেমন এইখানে আপনি স্ট্রাকচার দেখলেন না, এই যে দেখেন আপনি, এই যে এখানে একটা স্ট্রাকচার দেখলেন না, এই স্ট্রাকচারটা আপনার দেখাবো, কিন্তু এই স্ট্রাকচার আপনার মনে রাখতে বলবো না, বলবো যে এটা দেখে রাখেন, এখন চলেন সমাধান করি, ওইটা আপনি অটোমেটিকলি পারবেন, এটা আপনি অটোমেটিকলি পারবেন। এবার এটা কি হবে যে উইল হ্যাভ, তাহলে উইল হ্যাভ ফিনিশড, হ্যাভ এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসছে, তাহলে উইল হ্যাভ ফিনিশড থাকলে কি হবে? ওই পাশে কি হবে বলেন? উইল হ্যাভ ফিনিশড। তাহলে ওই পাশে কি, কোন টেন্স হবে আপনার কাছে মনে হচ্ছে, কোনটা হবে? এই যে স্ট্রাকচারটা দেখেন, এই যে উইল হ্যাভ ফিনিশড এর স্ট্রাকচার হচ্ছে এইটা, এই যে কই, ফিউচার পারফেক্ট, এই যে উইল হ্যাভ, ফিউচার মানে মানে শ্যাল অথবা উইল থাকলে কি হবে ওটা আপনারা এক বাক্যে বলে দিবেন, ঠিক আছে? শ্যাল অথবা উইল আছে মানে এটা ভার্বের 1 নাম্বার ফর্ম, কিন্তু এটা যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে কি লিখতে হবে? কামস। বুঝতে পেরেছেন? মানে এস দিতে হবে জাস্ট, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটাই, এটাই বসবে, জাস্ট এস দিয়ে দিবেন, এটাই, আর কিছু না। দেখেন, স্টার্ট কুকিং হোয়েন
গেস্ট ড্যাশ অ্যারাইভ স্টার্ট কুকিং হোয়েন দ্যাট। দেখেন ভার্বটা শুরু ভার্ব দিয়ে শুরু হয়েছে, এটাই ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে ওই পাশে কি বসবে? এই যে লাস্টের রুলসটা দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্স কি থাকে? ভার্ব, প্রথমে ভার্ব দিয়ে শুরু হয় সেন্টেন্স গুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে হোয়েন এর উপর কি বসবে এটা তো দেখাই দিয়েছি। এখন আপনার এখানে লিখেন, অ্যান্সার করেন। দ্য গেস্ট কি হবে? অ্যারাইভ, অ্যারাইভস, অ্যারাইভড, অ্যারাইভিং, কোনটা হবে? তো লিঙ্কে ঢুকতে পারছেন না, লিঙ্কেই তো কমেন্ট করতেছেন আপনি। হ্যাঁ, আচ্ছা। হে রুমা, এই রুমা কিসের লিঙ্কে ঢুকতে পারছেন না একটু আমাদেরকে জানান। হ্যাঁ, কামস 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 কেন? আচ্ছা, কামস তো গেল, অ্যারাইভ মানে স্ট্রাকচার আছে। এই যে হোয়েনের আগে যদি শ্যাল অথবা উইল থাকে, তারপরে হ্যাভ থাকে অথবা হ্যাভ থাকে, তারপরে কি ভার্বের 3 নাম্বার ফর্ম থাকে। মানে যদি এরকম থাকে তাহলে হোয়েনের পরে যে ভার্বটা বসাবো সেই ভার্বটা হবে ভার্বের 1 নাম্বার ফর্ম, এটাই বসবে ভার্বের 1 নাম্বারে। এখন এখানে এস বসলো না কিসের জন্য? কারণ হচ্ছে এইখানে হচ্ছে গেস্ট, অনেকজন গেস্টের কথা বলা হচ্ছে যে স্টার্ট কুকিং হোয়েন দ্য গেস্ট অ্যারাইভ, মানে হচ্ছে কুকিং স্টার্ট করা হবে যখন কি হবে? যখন আহ মানে গেস্ট মানে মেহমান যেটা বলে আপনাদের, অতিথিদের কি হবে? অতিথিরা এসে পৌঁছাবে তখন এটা স্টার্ট করা হবে, তার আগে এটা স্টার্ট করা হবে না। তাই বলতেছে স্টার্ট করা হবে কিন্তু তার আগে এটা স্টার্ট করা হবে না, এরকম করে। সো এগুলো আপনি রিটেন দিয়েও শিখে নিতে পারবেন, খুবই ইজি। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলছি যে রিটেনটা সব থেকে সহজ। রিটেন করার পরে এগুলো আমি আপনাকে সমাধান করে দিব প্রত্যেকটা ক্লাসে শেষে, এগুলো সমাধান এখন থেকে এটাই থাকবে আপনাদের। আর ক্লাস হবে আমাদের 2টা মাধ্যমে, একটা হচ্ছে জুমের মাধ্যমে, একটা হচ্ছে জুম আর একটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে, 2টা একসাথে লাইভ হবে। আপনার যেটাতে ইচ্ছে সেটাতে জয়েন করতে পারবেন। আচ্ছা, এবার আসেন এটা সলভ করে দিই। এইটা একটু লক্ষ্য করেন যে আই ফিনিশ মাই ওয়ার্ক বিফোর হি কাম, বলেন তো কি হবে এখানে? কি হবে বলেন তো? মানে এটা বলেন, অ্যান্সার করেন। আই ফিনিশ কি বসাবো? ফিনিশড, ফিনিশিং, মানে এটা জাস্ট আপনার কাছে যেটা মনে হচ্ছে মাথায় সেটাই বলে দেন। আমি কি করতাম জানেন? লাইভ এমসিকিউতে ঢুকে ঢুকে আমার কাছে মনে করেন যেটা প্রশ্ন মানে নাই, মানে আইডিয়া নাই, বাট আমি আইডিয়া করে মারতেছি বসে বসে। ওই যে আইডিয়া করে মারলাম যে এটা সঠিক করতেই হবে, এটা আমি জানি না কিন্তু এটা আমি সঠিক করেই ছাড়বো। এই যে সঠিক করতে যে ওইটা অ্যান্সার করলাম, ওই অ্যান্সার করার কারণে ওইখানে একটা মানে ওইটা আমার সারা জীবনের জন্য মনে থাকবে। আচ্ছা, লাইভ তো হচ্ছে 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 মাশাআল্লাহ হচ্ছে, বাট কমেন্টস থেমে গেছে। একজন বলতেছে যে হ্যাড ফিনিশড, তার নাম হচ্ছে কাজল রেখা এবং হচ্ছে ধ্রুব। আর মাশরাফ কি মাশরিফা কবির লিখেছে ফিনিশড, ইমতিয়াজ আহমেদ ফিনিশড, ওর হ্যাড ফিনিশড। আচ্ছা, হ্যাঁ, যে যেটাই লিখেছেন চেষ্টা তো করেছেন। আই অ্যাপ্রিশিয়েট ইউ, বেস্ট ট্রাই। তো এটা হচ্ছে আপনি চেষ্টা করেছেন না, এখন আপনার মনে থাকবে সারা জীবন। দেখেন এখানে বিফোর দেখতে পাচ্ছেন, বিফোর আর আফটারের একটা কথা মনে রাখবেন যে বিফোর আর আফটার, এটা সহজে একদম শিখাই দিচ্ছি। বিফোর আর আফটারের কথা মনে রাখবেন। বিফোর মানে কি? বিফোর মানে কি বলেন তো? বিফোর মানে পূর্বে না? বিফোর মানে পূর্বে। আফটার মানে কি বলেন তো? আফটার মানে হচ্ছে পরে। তাহলে বিফোর মানে কি? পূর্বে, মানে আগে। বিফোর মানে হচ্ছে আগে, আর আফটার মানে কি? পরে, তাই না? তাহলে বিফোর মানে আগে, তাই বিফোরের আগে, বিফোর মানে কি? আগে, তাই বিফোরের আগে হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। বিফোর মানে আগে, তাই বিফোরের আগে হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। আফটার মানে কি? পরে। আফটার মানে কি? পরে। তাহলে আফটার যেহেতু মানে পরে, তাহলে এই হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম কোথায় বসবে? আফটারের পরে বসবে। বুঝতে পেরেছেন? দুইটা একটু মাথায় রাখেন। বিফোর মানে কি? আগে, তাই আগে হ্যাড প্লাস জি3। আফটার মানে কি? পরে, তাই পরে হ্যাড প্লাস জি3। এখন কি কথা হচ্ছে যে এর পরের অংশটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম বসে, আর এর আগের অংশটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম বসে। ব্যাস, আমার আর কোনো কিছু জানা লাগবে না, জাস্ট এটা মনে রাখেন। বিফোর মানে আগে, তাই হ্যাড প্লাস ভি3 আগে। আফটার মানে পরে, তাই হ্যাড প্লাস ভি3 পরে। আর
দুইজনের ক্ষেত্রে এখন ভার্বের 2 নাম্বার ফর্ম কোথায় মিলবে? এর এখানে, ওর ওইখানে। বাকি তো আছে পরে, এরটার পরে বাকি আছে, এটার আগে বাকি আছে, তাহলে আগে আর পরে বসাই দিলাম। শুধু মনে রাখতে হবে এইটা মনে রাখেন, তাহলে হবে। ওইটা জাস্ট মাথায় রাখেন যে তারপরে এটা বসে। শুধু এটা মনে রাখেন, বিফোরের আগে হ্যাড প্লাস ভি থ্রি, আফটারের পরে হ্যাড প্লাস ভি থ্রি। তাহলে এখন দেখেন, আসেন বিফোরের আগে, এখানে তো বিফোর আছে, তাহলে বিফোরের আগে হ্যাড প্লাস ভি থ্রি, মানে এই যে আই হ্যাড, আর এই যে ফিনিশের ক্ষেত্রে ফিনিশ, এই যে আমার কাজ শেষ। এইভাবে মনে রাখলে আপনার কাজ শেষ। মনে থাকবে তো? ডান। হ্যাড ফিনিশড, যারা হ্যাড ফিনিশ দিয়েছেন তারা সঠিক। আচ্ছা, বিফোর মানে পূর্বে, তাই এর আগে পাস্ট পারফেক্ট বসে। আফটার মানে পরে, তাই এর পরে পাস্ট পারফেক্ট বসে। এটার নাম হচ্ছে পাস্ট পারফেক্ট। এই যে হ্যাড প্লাস ভি থ্রি, এটার নাম হচ্ছে পাস্ট পারফেক্ট। উনি বলতেছে পাস্ট পারফেক্ট বসে, তো পাস্ট পারফেক্ট বসালেও হয়তো, বাট আমরা নামটা না বসায় সরাসরি স্ট্রাকচারটা দেখাচ্ছি, এই জন্য নামটা বসাইনি। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এটা আমাদের টেন্সে পাস্ট পারফেক্ট, যেহেতু আপনাদের নাম আসবে না সেহেতু আমি এইভাবে দেখাচ্ছি না। তাও এখন ওই যে একজন বললো তাই আমি লিখে দিলাম পাস্ট পারফেক্ট, ব্যাস। এখন এইটা মনে রাখবেন, ঠিক আছে? তাহলে হয়ে গেছে কাজ। এখন তাহলে বলেন তো, এইখানে 1 নাম্বারটা কি হবে? 1 নাম্বারটা পারবেন, 2 নাম্বারটা বলেন। 2 নাম্বারটা বলেন, 1 নাম্বারটা পারবেন, 2 নাম্বারটা বলেন। 2 নাম্বারটা বলেন। 1 নাম্বারটা দেবো না, 2 নাম্বারটা বলেন, দেন। আচ্ছা, কালকে লাইভ হয়েছে, কালকে আপনাদের, আমি হচ্ছে ওই যে মঙ্গলবার আপনাদের ক্লাস ছিল না, একটা ক্লাস নিয়েছি, এবং লাইভটা হচ্ছে এটার উপরে নিয়েছি যে লেকচার শিট। অনেকেই বুঝতেছে না যে লেকচার শিট কিভাবে পড়বে। তো লেকচার শিটে আমরা ওই জিনিসগুলো দেখাইছি, লেকচার শিট কিভাবে পড়তে হয়। লেকচার শিট রিটেন দিয়ে প্রথমে পড়ে নেবেন, তারপরে নিচে গ্রামাটিক্যাল রুলস আছে। যদি আপনার মনটা না ভরে, রিটেন দিয়ে পড়ে যদি মনটা না ভরে, তাহলে নিচের দিকে গ্রামাটিক্যালি যে এরকম গ্রামাটিক্যাল রুলস আছে, ওইটা পরে একটু মনটা ভরায় নিন। হ্যাঁ, আমাদের ক্লাসে 2 রকম ভাবেই শেখানো হয়, একরকম ভাবে শেখানো হচ্ছে না, 2 রকম ভাবেই শেখানো হচ্ছে। যেটা আপনার কাছে শেষে যে মনে হবে যে এটা ঠিক, সেটা আপনি নিয়ে নেবেন গ্রহণ করে। আর আমরা প্রথম দিকে রিটেন দিয়ে দেখাচ্ছি, পরের দিকে যদি তৃপ্তি যারা না পাবে তারা রুলস পড়বে, আবার যে রুলস পড়ে তারপরে নিচে যায় এগুলো প্রশ্নগুলো সমাধান পাবে। এইভাবে এই লেকচার শিট গুলোকে সাজানো। আর লেকচার শিট গুলো খুব সুন্দর করে সাজানো, একটা সেন্টেন্স লিখে দিয়ে ওই সেন্টেন্সে যত রকমের গ্রামার আছে, চেনার উপায় থেকে শুরু করে কেন কোন টেন্স ব্যবহার করা হয়েছে, কিভাবে ব্যবহার করা হয়েছে, এগুলো সবকিছু আছে। শি হ্যাড লিভ। আচ্ছা, না না, আপনাদের তো আজকে ক্লাসই নাই, আপনাদের তো আজকে ক্লাস নাই, এগুলা আপনাদের না, এগুলা আমি সাজাইলাম বসে বসে। বসে বললাম যে আজকে একটা ফ্রি ক্লাস নেই, শুক্রবার তো আজকে, আপনাদের তো আজকে ক্লাস নাই, কিন্তু আমি ভাবলাম শুক্রবার বসে আছি, একটা ক্লাস নিয়ে ফেলি, ফ্রি একটা ক্লাস দিয়ে দিই। বেশ, সব ফ্রি দিব না, আর তো ফ্রি দিব না, মানে এটা জাস্ট হচ্ছে বিগত সালের কোশ্চেনের উপর একটা ফ্রি ক্লাস দিয়ে দিচ্ছি, এটাই আর কি। ঠিক আছে, আর ফ্রি দিব না, এটা জাস্ট বিগত সালের কোশ্চেন, বসে আছি তাই ভাবলাম যে একটা ফ্রি ক্লাস নিই, সবাই সবার জন্য নিয়ে নিই। বসে এগুলো আপনার পুরো কমপ্লিট করতে হলে কোর্সে আসতেই হবে, মাস্ট বি। কিন্তু এগুলো তো জাস্ট হচ্ছে ফ্রি, এগুলো তো আপনাদেরকে বললামই যে আমাদের কালকে কিসের ক্লাস হবে আপনাদের, সরি রবিবারে কিসের ক্লাস হবে, মানে রবিবার নাকি শনিবার না রবিবার, যাই হোক, পরের ক্লাসটা কিসের হবে? প্রিপোজিশন দিয়ে রাইটিং শিখি, তাহলে প্রিপোজিশনও শিখবে, ওইটা দিয়ে রাইটিংও শিখে নিবেন। নিচে রুলস গুলো আছে, রুলস গুলো দেখে নিবেন, আর নিচে এরকম প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা সমাধান করে দেবো, ঠিক আছে? ওকে, আসেন এখন এখান থেকে দেখেন, এটা হচ্ছে মাই ওয়ার্ক বিফোর হি কাম। তো বিফোরের এটা না, এইটা নিচেরটাতে আসি। হ্যাঁ, এটা বা ওইটা বাদ, ওইটা পারবো আমরা। এইখানে কি দেখাচ্ছে, আফটারের পরে কি বসবে? আফটারের পরে হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি। তাহলে এখানে হ্যাড বসান, এখানে হ্যাড বসাইলাম, আর এটার ভি থ্রি কি? লিভড, এল ই এ ভি ই ডি, ইডি বসা, ডি বসাই দিলে হয়ে গেল, হ্যাড লিভ। ও না না, লিভ, লিভ লেফট, 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 হ্যাড লেফট, লিভ না, জুমে হবে, হ্যাঁ জুমে, জুমেই হবে। কাছে আপনি তো মনে হয় ভর্তি হয়েছেন দেখলাম। হ্যাড লেফট, লেফট হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, লিভ না, লিভ না, হ্যাঁ লেফট। উই স্টার্ট আওয়ার মিটিং। এখানে লক্ষ্য করেন, এইখানে আপনি কি বসাবেন? তার আগে তো এখানে লক্ষ্য করবেন, এই যে আফটার, আফটারের পরে হ্যাড প্লাস বি থ্রি বসে, আর আফটারের আগে কি বসে? আফটারের আগে ভার্বের 2 নাম্বার ফর্ম বসে, তাহলে এটা কি বসবে? এই যে অনেকেই লিখে দিয়েছে ওয়েন্ট, গো হচ্ছে 1 নাম্বার, ওয়েন্ট হচ্ছে 2 নাম্বার, আর গন হচ্ছে 3 নাম্বার।
তাহলে 2 নাম্বার ফর্মটা এখানে বসবে, 2 নাম্বার ফর্মটা এখানে বসবে। এটা হচ্ছে ওয়েন্ট হোম আফটার হি হ্যাড কাম। মানে এটা আপনাকে প্র্যাকটিস করে দিচ্ছি যাতে করে আপনার ইন ফিউচারে ভুল না হয়। যেমন দেখেন, বিফোর দ্য ট্রেন অ্যারাইভ উই হ্যাড রিচ দ্য স্টেশন, উই হ্যাড রিচ দ্য স্টেশন। পরীক্ষাতে এরকম আসবে। তো বিফোরের আগে বসে, বিফোরের আগে কি বসে? আমি বলছি বিফোরের আগে বসে হচ্ছে হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3। আর বিফোরের পরে বসে কি? বিফোরের পরে যেটা হচ্ছে বিফোরের পরে, পরে কি ভার্বের 2 নাম্বার ফর্ম বসে। তাহলে এখানে হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম। তাহলে এটা কি হবে? অ্যারাইভড। ঠিক আছে, গোজ। না না না, গোজ হবে না, গো এর 2 নাম্বার ফর্ম ওয়েন্ট, ওয়েন্ট বসবে। গো এর 2 নাম্বার ফর্ম ওয়েন্ট। জাস্ট দেখেন আপনার প্র্যাকটিসটা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, যারা পেইড তাদের আরো বড়। এত ছোট দিব না, এটা তো ফ্রি টাইপের ছোট দিতেছি। এর বড় যারা পেইড তাদের তো 2 ঘন্টা করে ক্লাস, মানে মিনিমাম 1.5 ঘন্টা ক্লাস আর কি। 1.5 ঘন্টা ক্লাসে বিশাল জিনিস শেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। আপনাদেরকে রাইটিং শেখাবো, আপনাদেরকে গ্রামার শেখাবো, উইথ দ্য বিগত সালের কোশ্চেন সলভ করে দিব। ওইটা হচ্ছে পেইড ভাই, ওইটা পেইড। পেইডে ওটা আসতে হবে। হ্যাঁ, অ্যারাইভ অনেকেই বলছেন, থ্যাংক ইউ। ওকে, অ্যারাইভ। ওকে, আপনাদের নামগুলো পড়তে, ওই যে এখানে অনেকেই বলছেন, এই যে উপরে চলে গেছেন, হোসেন আলী, তারপর হচ্ছে তাপস কুমার অ্যারাইভড। হ্যাঁ, ওই যে নিচের গুলা বলছেন, উপরের গুলা চলে গেছে, অনেকেই বলছেন। সবার নামটা এখন বলতে গেলে অনেক সময় লাগবে। এখানে দেখেন, আমরা এটার অ্যান্সার করব যে এটা কি? ইফ শি স্টাডি হার্ড শি উইল পাস। ইফ শি স্টাডি হার্ড, মানে এই স্টাডির এখানে আপনি কি বসাবেন? স্টাডি হার্ড শি উইল পাস। তো ইফ দিয়ে যেটা আছে সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। সেদিন আমার ক্লাসের শেষের অংশটা, মানে একদম শেষে যেটা ছিল আমাদের লাইভ ব্যাচে, যে শেষে যেটা ছিল, সেই শেষের অংশটা ছিল ইফ দিয়ে, তাই না? সেখান থেকে কিন্তু আমরা কন্ডিশনাল পুরোপুরিটাই দেখে নিতে পারছিলাম। তো এখানেও আপনি কন্ডিশনাল আমরা এখানেও আনছি, বাট ওইটা করলে বেটার হয়, এইটা রুলস দিয়ে করলে মনে রাখতে একটু অসুবিধা হয়। এখানে কি বসবে বলেন? এখানে কি বসবে? এখানে বলতে হবে, কিন্তু এখানে সঠিকটা একটু চেষ্টা করেন। ভুল বললেও সমস্যা নাই। লিখেছে কাজল রেখা, লিখেছি স্টাডিজ, হোসেন আলী লিখেছি স্টাডি, এবং হচ্ছে আচ্ছা হ্যাঁ, তারপর হচ্ছে সোলেমান ইসলাম লিখে, রিমন লিখেছি স্টাডিজ। এটা স্টাডিজই হবে। এটা কি থার্ড পারসন না? একটু আগে আপনাদেরকে কি বললাম যে হি সি থাকলে কি হবে? হি সি এগুলা থাকলে কি হবে? ভার্বের 1 নাম্বার ফর্ম তারপর পর বসে না, এগুলোর সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে, এগুলোর সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে, এগুলো বসে না। তো এটা আসেন, এটা আমরা বসায় দেখাচ্ছি। এটা হচ্ছে স্টাডিজ। কেন স্টাডিজ হইলো? ওইটা বসে না, এটা ভার্বের 1 নাম্বার ফর্মে বসছে, কিন্তু শুধু এস অথবা ইএস। যখন এই পাশে দেখবেন, মানে এটা হচ্ছে আপনার কন্ডিশনাল। আমরা সবাই জানি কন্ডিশনাল হচ্ছে 4টা। কয়টা? 4টা। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, আর আরেকটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, আর একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল, এই যে এই কন্ডিশনাল গুলো আমাদের যে থাকে, এই কন্ডিশনাল গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। যেমন জিরো কন্ডিশনালের এই পাশেও ভার্ব, মানে ইফের সাথে ইফ যুক্ত বাক্যটাও যেমন ভার্ব হবে, ভার্বের 1 নাম্বার ফর্ম হবে, ওই পাশেও মানে হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম হবে। এটাকে বলা হয় জিরো কন্ডিশনাল। ও এক, এ ও এক, তার মানে তোরা সমানে সমান, তোদেরকে জিরো কন্ডিশনাল বলা হয়। আচ্ছা, এইটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এই পাশে ইফ যুক্ত সেন্টেন্সটা যখন ভার্বের 1 নাম্বার হবে, তখন ওই পাশে শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল, তারপর কি ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে। এখন এইটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট আর জিরো কন্ডিশনাল দেখলে একটু কনফিউশন হয়ে যায় যে এখানে 1 নাম্বার আছে, তাহলে ওইখানে 1 নাম্বার বসে, আবার এখানে 1 নাম্বার আছে, আবার ওই পাশে শ্যাল উইল ভার্বের 1 নাম্বার ফর্ম বসে। তাহলে কেমনে পারবো ভাই? এটার একটা আছে হচ্ছে, এটা হচ্ছে চিরন্তন সত্য। এটা হচ্ছে কি? চিরন্তন সত্য কথা। যেমন চিরন্তন সত্য, এগুলা হচ্ছে চিরন্তন সত্য। চিরন্তন সত্য অথবা বৈজ্ঞানিক সত্য, এই দুইটা। তো চিরন্তন সত্য আর বৈজ্ঞানিক সত্য হচ্ছে, যদি আপনি আগুনে হাত দেন আপনার হাত পুড়ে যাবে ভাই, এটা চিরন্তন সত্য কথা। আর তারপর হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে, এটাও চিরন্তন সত্য কথা, পশ্চিম দিকে উঠে না। ঠিক আছে, চিরন্তন সত্য কথা। আপনি মানে কি বলে, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটা চিরন্তন সত্য ধরতে পারেন, আবার নাও ধরতে পারেন। বাট আমি বলছি যে সে যদি মারা যায়, তাহলে আপনি বলবেন আহারে ব্যক্তিটা খুব অনেস্ট ছিল, হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, এইভাবে বলতে পারেন। সো এইভাবে তো চিরন্তন সত্য থাকলেই শুধুমাত্র জিরো কন্ডিশনাল হয়।
চিরন্তন সত্য বাদে অন্য কোনো কিছু থাকলে ফার্স্ট কন্ডিশনাল হয়, ভার্বের 1 নাম্বার থাকলে শ্যাল উইল ভার্বের 1 নাম্বার ফর্ম বসাতে হয়। এইটা নিয়ে একটু গন্ডগোল হবে আপনাদের, যে ভার্বের 1 নাম্বার থাকলে আবার 1 নাম্বার বলছেন, আবার এখানে ভার্বের 1 নাম্বার থাকলে ওখানে শ্যাল উইল আবার ভার্বের 1 নাম্বার বলছেন, তাহলে কিভাবে? প্রথমটা হচ্ছে চিরন্তন সত্য হবে, দ্বিতীয়টা চিরন্তন সত্য বলে কোনো কথা নাই। তুমি যদি আসো তাহলে আমি যাবো, ঠিক চিরন্তন সত্য, তুমি যদি আসো তাহলে আমি যাবো, দেখাবো, ওগুলো দেখাবো আপনাদেরকে। এরপরে আসে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালের আসলে রুলসটা হচ্ছে এরকম যে আপনার যদি এই পাশে ভার্বের 2 নাম্বার ফর্ম থাকে, মানে ইফ যুক্ত বাক্যটা যদি ভার্বের 2 নাম্বার ফর্ম থাকে, তাহলে ওই পাশেরটা থাকবে হচ্ছে উড, কুড অথবা মাইট, তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে। কেন? এই যে উড, কুড, মাইট এগুলো হচ্ছে মডাল ভার্ব, মডাল ভার্বের পরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসে। তো এই পাশে ইফ যুক্ত সেন্টেন্সের সাথে যদি ভার্বের 2 নাম্বার ফর্ম দেখেন, তাহলে ওই পাশে উড, কুড, মাইট দিয়ে ভার্বের 1 নাম্বার ফর্ম বসাবেন। আচ্ছা, এরপরে থার্ড কন্ডিশনাল যেটা আছে, থার্ড কন্ডিশনাল যেটা আছে সেটা হচ্ছে এরকম যে ইফ যুক্ত বাক্যটার সাথে যদি, ইফ যুক্ত বাক্যটার সাথে যদি আপনার কি থাকে, যে উড হ্যাভ, সরি, ইফ যুক্ত বাক্যটার সাথে যদি দেখেন যে, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে ইফ যুক্ত বাক্যটার সাথে যদি আপনি দেখেন যে হ্যাভ বসেছে অথবা হ্যাজ বসেছে, তারপরে কি ভার্বের 3 নাম্বার ফর্ম বসেছে, তাহলে ওই পাশেরটা কি হবে? উড হ্যাভ, উড বসবে, কুড বসবে, তারপর হচ্ছে মাইট বসবে, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম, ভার্বের তারপরে হ্যাভ বসবে অথবা হ্যাজ বসবে, হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এটা বসবে, এবং তারপর কি ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এটা হ্যাভ না, এটা হ্যাড, এটা হ্যাড, হ্যাড, হ্যাভ না, এটা হচ্ছে কি হ্যাড, একটু ওয়েট করেন, এটা হচ্ছে হ্যাড, এটা হচ্ছে হ্যাড বসবে, হ্যাড, আমি ইউ হ্যাভ লিখে ফেলছি, এটা হবে হচ্ছে হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার। যেমন ওই পাশে যদি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ থাকে, তাহলে এই পাশে বসবে হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, ওই পাশেও ভার্বের 3 নাম্বার ফর্মই বসবে, শুধু উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্মটা বসবে। এখানে আমরা অবশ্যই স্ট্রাকচার গুলো লিখে রেখেছি, যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল মানে ভার্বের 1 নাম্বার ফর্ম থাকলে এই পাশে ভার্বের উইল মানে শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম থাকবে। এই পাশে যদি দেখেন আপনি ভার্বের 1 নাম্বার ফর্ম বসেছে, তাহলে এই পাশেও ভার্বের 1 নাম্বার ফর্মই বসাবেন। আচ্ছা, এটা পাস, সরি, এই পাশে যদি ভার্বের 2 নাম্বার ফর্ম দেখেন, এই যে এই পাশে যদি ভার্বের 2 নাম্বার ফর্ম দেখেন, তাহলে ওই পাশে একটা উড বসাবেন, উড বসাবেন, তারপরে কি ভার্বের 1 নাম্বার ফর্ম বসাবেন। আর এই পাশে যদি দেখেন পাস্ট পারফেক্ট মানে হচ্ছে, পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3 থাকে, তাহলে ওই পাশে কি বসাবো? ওই পাশে বসাবো উড হ্যাভ, তারপরে ভার্বের পাস্টে 3, মানে উড হ্যাভ এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবো, ব্যাস। এগুলো মনে রাখতে হবে, এগুলো মনে রাখলেই আপনার কাজটা শেষ, এগুলো মনে রাখলেই আপনার কাজটা শেষ, ঠিক আছে? তো এগুলো মনে রাখতে হবে, মনে রাখলে আলহামদুলিল্লাহ আপনার কাজটা শেষ হয়ে আসবে। এখন আসেন একটু একটু কঠিনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, যদিও এখনো যেতে পারিনি। তো এইটা এখন আমরা চেষ্টা করব যে এটা কি হবে, বলেন এটা কি হবে? যে দ্য বুক রাইট বাই আ ফেমাস অথর, এটা কি হবে? অ্যান্সার করেন, সবার অ্যান্সার দেখেছে, এখন অ্যান্সার শুরু করেন, এখন থেকে আমরা শুরু করব যে এইটা কি হবে, বলেন। দ্য বুক রাইট বাই আ ফেমাস অথর। যারা পেইড ব্যাচ তাদের 100টা করে কোশ্চেন সলভ হবে, প্রিপোজিশনের উপরে, ন্যারেশনের উপরে, রাইট ফর্ম অফ ভার্বের উপরে, ভয়েসের উপরে প্রতিদিনই প্রশ্ন সলভ হতে থাকবে, হ্যাঁ। আর এর পাশাপাশি আপনাকে রাইটিংটাও আমরা শিখাই দিচ্ছি। রাইটিং খুবই ইজি, মাত্র 5 দিন। আমি বলছি ভাই আপনি আমাকে 5 দিন সময় দেন, আমি আপনাকে রাইটিং শেখানোর গ্যারান্টি দিচ্ছি। আপনি আমাকে 5 দিন সময় দেন, আমার লেকচার শিটটা ধরেন, আমার ক্লাসটা দেখেন আর লেকচার শিটটা পড়েন। আপনি আমাকে 5টা দিন সময় দেন, তারপর আপনি টপিকগুলো লিখতে শুরু করেন। আর 15টা ক্লাসের পরে আপনি যদি পরীক্ষার হলে কমন তো পাবেন ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি কমন পাবেন, কারণ অনেক রিসার্চ করে বের করছি, এর পুরো বই ঘাটায় বাটায় বের করছি। তারপরে প্রশ্ন প্যাটার্ন গুলা ঘাটাইছি, নন ক্যাডারে আপনাদের উপসহকারী কৃষি কর্মকর্তা বিভিন্ন জায়গা থেকে ঘাটায় ঘাটায় বের করে তারপরে এখানে এনে কমপ্লিট করছি। সো এই কমন পাবেন ইনশাল্লাহ। কমন যদি নাও পান, চলে আসবেন, লিখে চলে আসতে পারবেন, এটা আমার কাছে গ্যারান্টি থাকবে আপনার ইনশাল্লাহ। ওকে, যদি আমাকে আপনি প্রথম 5টা দিন সময় দেন, যেমন একটা দিন চলে গেছে, আরো 4টা দিন আছে, 4টা দিন আমাকে সময় দেন,
ইনশাল্লাহ আপনি আমার লেকচার শিট গুলো পড়ে ইনশাল্লাহ হয়ে যাবে। বলেন, অ্যান্সার করেন। আচ্ছা, ভর্তি হওয়ার সিস্টেমটা কি? ভর্তি হওয়ার সিস্টেম হচ্ছে ভাই, আমাদের পেজে একটু নক করেন, ভর্তি হতে পারবেন। আমাদের পেজে একটু নক করেন। আর শুধু আমাদের এই কোর্সই আছে না যে এই শুধুমাত্র উপসহকারী কৃষি কর্মকর্তার কোর্স আছে না, আমাদের আরেকটা কোর্স আছে। সেই কোর্সটা হচ্ছে আপনি নিউজ পেপারের মতো করে ইংরেজি রাইটিং শিখি। নিউজ পেপারের মতো করে ইংরেজি রাইটিং, নিউজ পেপারের মতো করে। এইখানে নিউজ পেপারের মতোই শুধুমাত্র শেখানো হবে না, নর্মালটাও শেখানো হবে, এরপরে নর্মালটা দিয়ে নিউজ পেপার রাইটিংটা শেখানো হবে। দুইটাই আপনি শিখতে পারবেন এই কোর্সে। আর যত আপনি অন্য জায়গায় কোর্স করেন না কেন, আপনি কোর্স করে দেখেন যে 3 মাসে যা শিখেননি আমার ক্লাসে তিনটা ক্লাসে তা শিখে গেছেন। তো সেটাও একটা কোর্স আছে, আর উপসহকারীর একটা কোর্স আছে। এই দুইটাই কোর্স আছে, দুইটাই কোর্সই আপনার জন্য খুবই বেটার এবং বাংলাদেশের সকল মানুষের। এটা অ্যান্সার করেন, অ্যান্সারটা একটু দেখি না। ওয়াজ রিটেন লিখেছে, একজন লিখেছেন ওয়াজ রিটেন, উনি আসলে বুঝে ফেলেছেন। আচ্ছা, এখানে এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস দেয়, কিভাবে বুঝলাম? বাই কথাটা লেখা আছে, বাই আ ফেমাস অথর। এটা একটা বই। গতকালকের ক্লাসে বলেছিলাম যে বস্তু থাকলে তারপরে হচ্ছে আমরা এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে। ধরুন এটা একটা বই, তার মানে এটা একটা বস্তু। বস্তু থাকলে কি বলেছি যে আপনি এম ইজ আর তারপরে কি ভার্বের 3 নাম্বার ফর্ম, ওয়াজ ওয়ার, সরি, ওয়াজ ওয়ার, ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, তারপরে কি বাই দিয়ে দিব, তারপর কি সাবজেক্ট, ওই যে সাবজেক্টটা এখানে একটা অবজেক্ট বা নাউন দিয়ে দিব যেটা আছে। সো দেখেন এইখানে কিন্তু গতকালকের ক্লাসেও আপনাদেরকে দেখানো হয়েছে, যারা মানে ইয়া করছেন, গতকাল বলছি গত পরশু মনে হয়। সো এটা দেখানো হয়েছে। সো দেখেন এখানে বস্তু আছে, তার মানে এটা প্যাসিভ ভয়েস। বস্তু আছে মানেই প্যাসিভ ভয়েস। চোখ বন্ধ করে, আর এখানে তো বাই আছে, এটা দেখলেও তো বোঝা যায় প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস হিসাবে এখানে কি বসছে? একজন বলতেছে যে দ্য বুক ওয়াজ রিটেন। আচ্ছা, এখানে যিনি ওয়াজ রিটেন বসালেন, যিনি ওয়াজ রিটেন বসালেন, আমি এখানে ইজ রিটেন বসালে আপনি ভুল কোথায় ধরতেছেন বলেন তো? ইজ রিটেন বসালে দ্য বুক ইজ রিটেন বাই আ ফেমাস অথর, ওয়াজ রিটেন যিনি বসালেন তিনি বলেন তো ইজ রিটেন আমি বসালে কি সমস্যা? ইজ রিটেনে তো বসবে, বুক তো একটা সিঙ্গুলার, তাই ইজ বা ওয়াজ এই দুইটার মধ্যে একটা বসলো, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবো। কেন? কারণ এটা একটা প্যাসিভ ভয়েস। এখন আপনি ওয়াজ বসাইলেন, এটা কি দেখে বসাইলেন? এই যে মাশরিফা কাবির আর হচ্ছে এইচ রিপন, কি দেখে বসাইলেন যে এখানে ওয়াজ রিটেনই বসবে? আপনার ওই যে পিএসসি নন কাটার বইটা ওই যে ওইখানে আছে, আমি দেখতে পাচ্ছি, ওই বইটা দেখে বসালেন, তাই না? আচ্ছা, একজন লিখেছেন হচ্ছে পেজে যিনি মেইনটেইন করে ওনার একটা নাম্বার বোর্ডে দিয়ে দিন। আচ্ছা, আসলে হচ্ছে নাম্বার আমার মনে নাই। আপনি একটু পেজে নক করেন, পেজে 2টা নাম্বার আছে, 2টা নাম্বারের সাথে যোগাযোগ করেন। তবে ফোন আসলে এত মানুষের ফোন কেউই রিসিভ করতে পারবে না, আমি কেন, পৃথিবীর কেউ রিসিভ করতে পারবে না। একদিনে যদি আপনারা 100 জন ফোন দেন আমি রিসিভ করতে পারবো, আপনাকে যদি 50 জন ধরেন দিন আপনাকে 10 জন ফোন দিল, আপনি 10 জনের ফোন রিসিভ করতে পারবেন? তাহলে আপনি এতটুকু কথা বলেন, 1 মিনিটের কথা বলেন যে আমি কোর্সে ভর্তি হতে চাই, কিভাবে ভর্তি হবে, এইটুকু বলেন। কিন্তু এতটুকু তো বলে থামতেছেন না, বলতেছেন তো আসলে অনেক কথা, এই হইলো সে হলো, এত প্রবলেম। তো আপনি যদি 10 মিনিট নিয়ে নেন, আরেকজন তো 10 মিনিট নিবে, এটা স্বাভাবিক। এই জন্য ফোন রিসিভের থেকে আমরা মেসেজিংটাই বেশি করতেছি, কারণ এই মুহূর্তে ফোন রিসিভ করতে গেলে অনেক সময়, হ্যাঁ, তারপর আপনাদের যেহেতু 1 মাস সময় আছে, ওই ক্ষেত্রে আমরা ফোন রিসিভ করি। কারণ আমি বিকাল থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ফোন রিসিভ করি, যেই ফোন দেয় ফোন রিসিভ করতে থাকি। অফিস শেষ হওয়া মাত্রই বাসার দিকে রওনা দিই, ওই মুহূর্তে বাসায় এসেও ফোন ধরি, খাইতে খাইতেও ফোন ধরি এবং মাগরিবের নামাজ পড়ে এসেও একটু ফোন ধরি, তারপরে ক্লাসে প্রবেশ করি। যাই হোক, এরকম হয়ে যায়। এগুলো হচ্ছে আমাদের জিনিস। তো এই যে দেখেন ওয়াজ রিটেন, হ্যাঁ, এটা ইজ রিটেন হইলে কি সমস্যা ছিল? একটা জিনিস মাথায় রাখবেন, এখানে ইজ রিটেনটাই সঠিক, ওয়াজ রিটেনটা আপনার বইয়ে লেখা আছে, ওয়াজ রিটেনটা আপনার বইয়ে লেখা আছে, কিন্তু ব্যাখ্যা দেওয়া নাই কেন ওয়াজ রিটেনটা বসেছে। যদি ওয়াজ বসাতে হয় তাহলে লাস্ট ইয়েস্টারডে অথবা এগো এই কথাটা থাকতে হবে। আপনার তো নাই, এই সেন্টেন্সের লাস্ট ইয়ার কোথায় আছে? লাস্ট আছে কোথাও? ইয়েস্টারডে লেখা আছে কোথাও? এগো লেখা আছে কোথাও? নাই।
তাহলে কেন দিচ্ছেন? ইজ রিটেনটাই হচ্ছে সঠিক। দ্য বুক ইজ রিটেন বাই আ ফেমাস অথর। এই বইটা লিখেছে একজন ফেমাস অথর, বা এই বইটা লেখা হয় একজন ফেমাস অথরের দ্বারা। ওয়াজটা আপনার বইয়ে দেওয়া আছে, বই আপনাকে ব্যাখ্যাও দেয়নি কেন ওয়াজ বসালো, ইজ কেন বসালো না, এটাই বুঝতে পেরেছেন কি? আচ্ছা আচ্ছা, মানে ওয়াজ না, ইজ হবে, ইজ। ওয়াজ কখন বসাবো? যখন ওই বাক্যে লাস্ট থাকবে, ইয়েস্টারডে লেখা থাকবে, অথবা এগো আছে, নাই তো, না থাকলে আর দরকার নাই ওয়াজ বসানোর, ইজি বসাবেন। এটা বইয়ে লেখা আছে, আপনি যেটা বলছেন সেটা সঠিক, আপনি যেটা বলছেন সেটাও সঠিক, কিন্তু এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের জন্য হয়েছে, যে আবুল কাশেম প্যাসিভ ভয়েসের জন্য এই ঘটনাটা ঘটে গেছে। আমাদের বইয়ে দেওয়া আছে বিগত সালের কোশ্চেন, ওইখান থেকে দেখে বলে দিয়েছি তো, এর জন্য হয়ে গেছে, মানে অনেকে ওটা দেখে অ্যান্সার করতেছে। তো ঠিক আছে। আচ্ছা, কাজল লেখা বলছে বই লেখাটা আসলে অতীতকালের ঘটনা। এখানে কোনো জায়গায় বলা হয়নি যেটা লাস্ট ইয়ার। ও সরি, বলা আছে। ইস, ওইটাতে নাই, এইটাতে বলা আছে, এইটাতে নাই। যদি বলা হতো লাস্ট ইয়ার তাহলে ওয়াজ দিয়ে দিতেন। হ্যাঁ, বইটা লেখা হয়েছে, হয়েছে ইংলিশটা হচ্ছে, হয়েছে ইংলিশটা হচ্ছে কন্টিনিউয়াস, হয়েছে, হয়েছে ইংলিশটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। আর হয়েছিল, বইটি লেখা হয়েছিল 1 বছর আগে বা গত বছরে, লাস্ট ইয়ার, ওইখানে লাস্ট ইয়ার লেখা আছে, গত বছরে, তখন আপনি এখানে ওইটার জন্য দিবেন। এই যে আমি রিটেন দিয়ে শেখাচ্ছি যখন, তখন এই জিনিসটা খুব বেশি ফুটে উঠতেছে। এখানে দেখেন কতটা কনফিউশনের মধ্যে থাকছেন, এটাই আর কি, লেখা হয়েছিল লেখা নাই গত বছর আগে। এখানে দেখেন, এটা তো আপনারা পারবেন, ইয়েস্টারডে থাকলে কি বসবে বলেন তো, এটা কি বসবে? লিখেন, আজান দিয়ে দিচ্ছে, আমরা নামাজ পড়তে চলে যাব, তার আগে একটু যতক্ষণ পারি আর কি, নামাজ 5টা 15-তে, তো 15-র মধ্যে যতটুকু পারা যায়, মানে নেন, আচ্ছা 15-র মধ্যে যতটুকু পারা যায় ততটুকু আমরা করে ফেলি এখান থেকে। আচ্ছা, এখন বলেন ইয়েস্টারডে থাকলে কি হবে বলেন, মানে এখানে কি অ্যান্সারটা হবে? ইয়েস্টারডে থাকলে আমি আপনাকে বলেছিলাম যে হচ্ছে লাস্ট ইয়েস্টারডে এগো, এই তিনটা দিয়েছিলাম, আরেকটা দিই অন টাইম, আরেকটা কি অন টাইম, এটাও অতীত বোঝাবে। এই 4টা শব্দ থাকলে ভার্বের 2 নাম্বার ফর্ম হয়, তাহলে এটা কি হবে বলেন, বলেন বলেন, অ্যান্সার করেন। ডিড। হোসেন আলী বলছে ডিড এন্ড কাম। আচ্ছা, ওয়াজ কেম, ডিড, ডিড। আচ্ছা, ওয়াজ এন্ড কাম কেন হলো না, বা ডিড কেন হলো, এইটা নিয়ে আমাদের একটা প্রশ্ন আছে, তাই না? মানে ডিড বসলো, মানে এখানে অ্যান্সারটা ডিড হবে, এখানে অ্যান্সারটা কি হবে? ডিড হবে, ডিড নট। ডিড লিখবেন, তারপরে নট লিখবেন, তারপরে কাম লিখবেন। কেন? ইয়ে স্টার্টে থাকলে ভার্বের 2 নাম্বার। এখন অনেকেরই প্রশ্ন হতে পারে, ভাইয়া ওয়াজ কেন হইলো না, এটা প্রশ্ন আসতে পারে না? ওয়াজ কেন হইলো না, ওয়াজ কেন দিলেন না আপনি? ওয়াজ দিলে কি সমস্যা ছিল? দেখেন ভাই, অলরেডি এখানে একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে, ভার্ব থাকলে আর ওয়াজ হবে না, আরেকটা ভার্ব বসবে না। একটা ভার্ব আছে, সেখানে আরেকটা ভার্ব বসবে না, এই জন্য ওয়াজ নট হয়নি। যখন আপনি দেখবেন যে ভার্ব নাই, ধরেন এরকম আছে, হি ড্যাশ, এগুলো মুছে দিই, হি ড্যাশ, আচ্ছা নট, নট এখানে নটটা লিখলাম, হ্যাঁ, নট অনেস্ট ম্যান, হু ডাইড লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার, মানে যে ব্যক্তিটা মারা গেছে সে আসলে অনেস্ট নয়, যে ব্যক্তিটা গত বছর মারা গেছে সে ব্যক্তিটা আসলে অনেস্ট ছিল না। তো এইখানে আপনি দেখেন, নটের সাথে কি কোনো ভার্ব আছে? আপনি দেখতে পাচ্ছেন নটের সাথে অনেস্ট, এটা তো একটা অ্যাডজেক্টিভ। যখন আপনার ভার্বটা থাকবে না তখন আপনি ওয়াজ নট দিবেন, কিন্তু এখানে অলরেডি একটা ভার্ব আছে, সেখানে আপনি আবার ওয়াজ নট দিতে পারবেন না। তাহলে আমাকে কি দিতে হবে? ডিড নট, আর কাম, কামই থাকবে। ডিড যে বাক্যে থাকবে, ডু ডাজ ডিড, এই তিনটা যে বাক্যে থাকবে তার ভার্ব সবসময় 1 নাম্বার ফর্মই হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন কি? ক্লিয়ার হলে একটু জানান। ডিড নট কাম, ডিড নট কাম। ওয়াজ, একজন ওয়াজ বসাইছেন, আমি এই জন্য আপনাকে বললাম যে ওয়াজ নট কাম এটা কেন বসবে না, এটা এর জন্য বুঝাইলাম। ওয়াজ কেন বসবে আর ডিড কেন বসবে, এবার ক্লিয়ার হয়েছেন কি? যদি ভার্বটা না থাকে, নটের পরে যদি ভার্ব নাই, এখানে আরেকটা ভার্ব নাই, তখন ওয়াজ বসাবেন অথবা ওয়ার বসাবেন।
কিন্তু আমার ভার্ব তো আছে, এটাই তো ভার্ব আমার। তাহলে এই ভার্ব থাকলে আমি এখানে ডিড অথবা ডু অথবা ডাল বসাবো। বুঝতে পেরেছেন এবার? আচ্ছা, তাহলে আসেন, এই যে আমরা এখানে কিছু কোশ্চেন নিয়ে আসছি, এই টাইপসের, এইটা আসলে সবাই পারতেছে না, এরকম একটা সমস্যা তৈরি হয়। যেমন দেখেন নট কাম, এটা তো আপনি করেই আসলেন। এবার দেখেন নট গো, তো এখানে কি বলছে লাস্ট, এই যে লাস্ট কথাটা আছে, তার মানে এখানে ভার্বের 2 নাম্বার ফর্ম মানে ডিড বসবে। এখানে দেখেন শি নট ফিনিশ হার হোমওয়ার্ক অন টাইম, অন টাইম এই কথাটা লেখা থাকলে এখানে কি বসবে, ভার্বের 2 নাম্বার ফর্ম বসবে। তাহলে ডিড, কেন ডিড বসাচ্ছি, কারণ অলরেডি এখানে একটা ভার্ব আছে। আর ডু ডিড ডাজ যেখানে থাকবে তার ভার্বটা সবসময় ভার্বের 1 নাম্বার ফর্মে বসবে। তাহলে ডিড নট ফিনিশ, এখানে কি হবে, ডিড নট গো, এখানে কি হবে, ডিড নট কল, কল্ড আবার দিয়ে দিয়েন না ভুল করে, হ্যাঁ। কারণ আপনি একটা জিনিস মাথায় রাখবেন, কল্ড আবার দিয়ে দিয়েন না, একটা জিনিস মাথায় রাখবেন যে যে বাক্যগুলোতে ডিড বসাবেন, ডু বসাবেন, ডাজ বসাবেন, সেই বাক্যে আরেকটা ভার্ব দেখা যাবে। কারণ ডু ডিড ডাজ মানে আরেকটা ভার্ব আছে, ওই ভার্বটাকে ভার্বের 1 নাম্বার ফর্ম বসাবেন। আর ওয়াজ ওয়ার মানে ওই বাক্যে আরেকটা ভার্ব নাও থাকতে পারে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার হয়ে গেছেন, তাই না? ক্লিয়ার হয়েছেন কি? ওই যে অনেস্ট ম্যান যেটা দেখালাম, ধরেন ওইখানে আমি বলতেছি যে হি ড্যাশ নট অনেস্ট ম্যান, তো এই অনেস্টে নটের এখানে কোনো ভার্ব আছে, নটের পরে কোনো ভার্ব নাই, সেই ক্ষেত্রে আপনি ওয়াজ নট ইউজ করবেন, কারণ ভার্ব তো নাই, আর ভার্ব যদি থাকে তাহলে ডিড নট। এতটুকু পার্থক্য এখানে লক্ষ্য করেন। আচ্ছা, এটাতে আমরা একটা স্পোকেন কোর্স খুলেছিলাম, সেখানে আমি এটা শেখাচ্ছিলাম, অনেক সুন্দর করে শেখাচ্ছিলাম। এখানেও দেখেন নটের পরে একটা ভার্ব আছে, এই ভার্ব এটাই থাকবে, শুধু এখানে ডিড বসাই দেবেন। কেন ডিড বসাচ্ছেন? এই যে লাস্ট আছে, লাস্ট উইক মনে রাখার দরকার না, লাস্ট আছে মানে কাজটা শেষ। ওকে, আমরা আরেকটাতে যাই। আচ্ছা, প্রশ্ন আপনার এইভাবেও আসতে পারে, প্রশ্ন আপনার এইভাবেও আসতে পারে, যেমন ধরেন এই বাক্যটার দিকে লক্ষ্য করেন, এইভাবে প্রশ্ন আসতে পারে। তবে এখানে যে লাস্ট ইয়ার, লাস্ট এই, লাস্ট ওই, এগুলা লেখা থাকবে, এগুলো কিন্তু লেখা থাকবে না, হ্যাঁ। এগুলা জাস্ট হচ্ছে আপনি এখানে দেখে বুঝতে হবে। যেমন ডিড আছে, বাক্যে ডিড আছে মানে ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে, যা আছে তাই, এটা আছে এটাই নিয়ে এসে বসাবেন। এখানেও ডিড আছে মানে বাক্যের 1 নাম্বারে এখানেও প্লেই বসবে। কেন? কারণ যে বাক্যগুলোতে ডু ডিড ডাজ থাকে সেগুলা জাস্ট, এই যে দেখেন এগুলো প্রশ্ন করা হচ্ছে, ডিড শি বাই ড্রেস, হ্যাঁ ডিড শি বাই, এটাই বসবে, যেটা আছে সেটাই বসবে, কারণ ডিড আছে। ডিড ইউ ইট ডিনার বিফোর, আপনি বলতে পারেন এই যে বিফোর একটা আছে, ওই বিফোরের সময় দেখবেন ওই বিফোরের পরে একটা সাবজেক্ট বসেছে, ওই বিফোরের পরে একটা সাবজেক্ট বসেছে, ওই বিফোরটা হচ্ছে কনজাংশন, এরপরে সাবজেক্ট বসলে ওটাকে বলা হয় কনজাংশন, ওটা কনজাংশন। তাই ওই রুলস হচ্ছে হ্যাভ হ্যাড ওইখানে বসবে। বিফোরের পরে সাবজেক্ট থাকলে, বিফোরের পরে সাবজেক্ট নাই, 8 PM, এটা একটা সময় বোঝাচ্ছে, এটা সাবজেক্ট হতে পারে না, এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি ব্যাপার, সময় বোঝাচ্ছে, তাই অ্যাডভার্ব, তাই ওই রুলসে আসবে না। তাহলে এখানেও ডিড আছে তাই ভার্বের 1 নাম্বার ফর্ম বসবে, এখানেও ডিড আছে তাই ভার্বের 1 নাম্বার, মানে এগুলো চোখ দিয়ে দেখলেই বোঝা যায়, এখানে লাস্ট টাচ দেখার দরকার নাই। বুঝতে পেরেছেন? এগুলো আপনি কমপ্লিটলি করতে পারবেন। তো আজকে আমরা এই পর্যন্ত আহ থামেন, এটা শেখা দিই, এটা থেকে শেষ করে দিই, হ্যাঁ এটা দিয়ে আমরা শেষ করে দিব। ওকে ওকে, এখন দেখেন যে বাক্যে লেট কয়টা, এই যে লেট, মেক, তারপরে হচ্ছে হেল্প, এগুলোর পরে একটা যদি অবজেক্ট থাকে, তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম। কিন্তু এখানে আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, মেক আর হেল্প, মেক আর হেল্প এরপরে যদি কোনো অবজেক্ট না থাকে, সরাসরি ভার্ব বসে, তাহলে ভার্বের সাথে কি দিতে হবে, আইএনজি দিতে হবে। আবারও দেখেন, লেট, মেক, হেল্পের পরে যদি অবজেক্ট, অবজেক্ট মানে কি, নাউন অথবা প্রোনাউন, অবজেক্ট মানে কি, নাউন অথবা প্রোনাউন থাকে, হ্যাঁ। তো লেট, মেক, হেল্পের পরে যদি নাউন অথবা প্রোনাউন থাকে তাহলে ভার্বের 1 নাম্বার ফর্ম দিব। কিন্তু মেক আর হেল্পের পরে যদি কোনো নাউন টাউন না থাকে, সরাসরি ভার্ব থাকে, তাহলে ভার্বের সাথে আইএনজি দিব। রাইট? ওকে, সি মাথার উপর দিয়ে যাচ্ছে আব্দুল আহাদ। যারা বুঝবেন না, এটা আপনাদেরকে একটা অফার আছে, যারা বুঝবেন না, আমি পড়ানোর সময় আমি তো আগে আইডেন্টিফাই করতে হবে যে স্টুডেন্ট আসলে কোন কোয়ালিটির, এটা আমাকে আইডেন্টিফাই করতে দেন। যখন আপনি বুঝবেন না তখন আপনি আমাকে নক দিবেন, আমি আইডেন্টিফাই, এই ক্লাস নেওয়ার পরে যখন আমি বুঝবো যে আপনি বুঝেননি, মাথার উপর দিয়ে গেছে, তখন আমি আপনাকে নিয়ে আরেক জায়গায় সেট করব। মানে এইটা আগে আপনাকে বুঝতে হবে আমাকে, আমি বুঝি বিষয়গুলো যে আপনি কোন জায়গায় আছে। যেমন এই যে আমাদের ফুরকান, আমি নাম বলে দিয়েছি,
ফুরকান আলী, ওনার বেসিকটা দুর্বল আছে, তো আমি বুঝতে পারলাম যে আসলে ওনাকে আপনাদের সাথে পড়ানোটা, ওনার বেসিক মানে একদমই বেসিক দুর্বল আছে, তো ওনাকে যদি আমি আপনাদের সাথে দিয়ে দিই তাহলে একটা প্রবলেম হবে, তাই ওনাকে আরেক জায়গা থেকে কাভার করে নিয়ে এসে এখানে ঢোকাই। তো চলেন আসেন। তো এরকম আমাদের এই যে কোশ্চেন গুলো আছে, এখানে আবার হোয়াইল দেখতে যায় না, এই হোয়াইল হচ্ছে একটা সময় বোঝাচ্ছে, এটা একটা টাইম, সময়, এটা একটা টাইম। তো লেট হার, লেটের পরে কি আছে, হার আছে, তার মানে ভার্বের 1 নাম্বার ফর্ম, যা আছে তাই বসাবেন। লেটের পরে কি আছে, দেম, অবজেক্ট আছে, তাহলে প্লে, এটা এখানেই বসাবেন। লেট আস, শুধু লেট না, লেটস, লেটস এর সাথে যদি অ্যাপোস্ট্রফিও থাকে, এটার মানে হচ্ছে চলো, এরপরেও ভার্বের 1 নাম্বার ফর্মই বসাবেন। লেটস গো, লেটস হ্যাভ এ কাপ অফ টি, সব 1 নাম্বার ফর্ম বসবে। বুঝতে পেরেছেন? সো লেটস এর সাথে যদি অ্যাপোস্ট্রফিও থাকে তারপরেও ভার্বের 1 নাম্বার ফর্ম, অ্যাপোস্ট্রফি না থেকে যদি লেটের পর একটা অবজেক্ট থাকে তাহলেও ভার্বের 1 নাম্বার ফর্ম, যা আছে তাই বসাবেন, যা আছে তাই বসাবেন, যা আছে তাই বসাবেন, ব্যাস, আর কোনো কাহিনী নাই। তো এটাই আমাদের আজকে শেষ করেছি, আলহামদুলিল্লাহ। আমরা নামাজের জন্য বের হয়ে যাব আজকে। সো আর একটু আগে শুরু করতে পারলে আর একটু বেটার হতো, তাই না? এটা হচ্ছে আমি সাজাইতে দেরি করে দিচ্ছি, সরি ফর দ্যাট। আচ্ছা, হ্যাঁ, আব্দুল আহাদ অবশ্যই জিজ্ঞেস করুন, ভাই আমি রাইটিং দিয়ে ভালো বুঝি। হ্যাঁ, আব্দুল আহাদ হচ্ছে রাইটিং দিয়ে ভালো বুঝতেছেন, রাইটিং দিয়ে আসলে সবাই বুঝবেন, আর নিয়ম দিয়ে অনেকেই বুঝবে অনেকে বুঝবে না, এটা আসলে নিয়মের সমস্যা। রাইটিং দিয়ে অনেক সুন্দর, রাইটিং এর আমরা এখানে পিডিএফ রেখেছি, আমি যদি আপনাকে দেখাই, এখানে আমরা রাইটিং এর পিডিএফ রেখেছি, যে রাইটিং এর পিডিএফটা কই ছিল, এই যে পিডিএফ আমাদের, হ্যাঁ, এই দুইবার ডাউনলোড হয়ে গেছে। এই যে রাইটিং এর পিডিএফ রেখেছি এখান থেকে, এইখান থেকে ওনারা পড়তেছে, যেমন হচ্ছে ধরেন প্রথমে রাইটিং করবেন, এটা রাইটিং খুবই ইজি, এই যে দেখেন আমি যদি আপনাকে দেখাই, এই যে ক্লাইমেট চেঞ্জ এন্ড ইটস ইমপ্যাক্ট, এই যে এতটুকু, এটা সাবজেক্ট এটা ভার্ব, রাইটিংটা খুবই সহজ, সাবজেক্ট আর ভার্ব, স্ট্রাকচার এতটুকুই, সাবজেক্ট প্লাস ভার্ব। এটা মনে রাখেন যে এটা রাইটিং করলেন, রাইটিং করার পর এখানে অর্থগুলো আছে, অর্থগুলো একবার দেখে নেবেন। আচ্ছা, কোন টেন্স হয়েছে, এটা প্রেজেন্ট সিম্পল মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। এরপরে কি করবেন, এই যে নিচে চলে আসবেন, দেখেন এই প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সের গঠন প্রণালী কি, এই যে গঠন, এই যে গঠন, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। তো এটা হচ্ছে সাবজেক্ট, যেটা সাবজেক্ট সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, ভার্ব হচ্ছে ইজ, আর কমপ্লিমেন্ট হচ্ছে আ সিরিয়াস থ্রেট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর তারপরে আরো আছে, এই সেন্টেন্স এখনো শেষ হয়নি। চেনার উপায় কি কি, চেনার উপায় হচ্ছে বাক্যের মধ্যে অলওয়েজ থাকবে, ইউজুয়ালি থাকবে, অফেন থাকবে, সামটাইম থাকবে, নেভার থাকবে, ডে এভরিডে থাকবে, ওয়ান্স আর টুইস, ওয়ান মানডেস, এগুলা থাকবে। যেমন এই যে দুইটা এক্সাম্পলও দেওয়া হয়েছে, এই যে যেমন। এরপরে এইটার স্ট্রাকচার আরো অনেকগুলো আছে, অ্যাফার্মেটিভের স্ট্রাকচার আলাদা, নেগেটিভের স্ট্রাকচার আলাদা, তারপর হচ্ছে ইন্টারোগেটিভের স্ট্রাকচার আলাদা। আচ্ছা, যেই বাক্যটা আপনি পড়লেন সেই বাক্যটা কেন প্রেজেন্ট টেন্স, কারণ ওই বাক্যে তো অলওয়েজ, রেগুলার, এগুলা নাই, তাহলে ওই বাক্যটা কেন ওই টেন্স হলো, কারণ ওই বাক্যটা দ্বারা একটা সাধারণ সত্য কথা বোঝাচ্ছে, ক্লাইমেট চেঞ্জ ইজ আ সিরিয়াস প্রবলেম, এটা একটা সত্য কথা না, বলেন তো? তারপরে কি বৈজ্ঞানিক সত্য, এটা একটা বৈজ্ঞানিক সত্য এবং এটা একটা প্রাকৃতিক নিয়ম বোঝাচ্ছে, এই জন্য ওইটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। স্থায়ী অবস্থা বোঝাচ্ছে, একটা অবস্থা বোঝাচ্ছে না, যেটা ইউনিভার্সাল ফ্যাক্ট বলা হয়, বর্তমান অবস্থা বোঝাচ্ছে, তো এটার জন্য এটা, যেমন এখানে ক্লাইমেট চেঞ্জ একটি বর্তমান সমস্যা, তারপরে কি এটা বি ভার্ব বসেছে, এটাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। তারপরে কি এগুলো আপনি এক্সাম্পল দিয়ে একটু মিলায় দেখেন, এই যে দেখেন কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা হয়ে গেল একটা লাইন। আবার দ্বিতীয় লাইনটা আপনি আগে রাইটিংটা শিখেন, রাইটিং এর একটা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব, এই যে দেখেন সাবজেক্ট আর এই যে দেখেন ভার্ব বসেছে, ব্যাস, আর কোনো কিছুর দরকার নাই, বাকি যেটা যেখানে আছে সেটা সেখানে, অর্থগুলো এখানে আছে। এরপরে সুন্দর করে আপনার এখানে প্র্যাকটিসও আছে, আপনার বসে বসে প্র্যাকটিস, নিচের দিকে আবার রুলস আছে, আপনার যে রুলস গুলাতে পড়ছেন নিচের দিকে রুলস গুলো আছে। আপনার ক্লাস দুটি বুঝতে হলে গ্রামের কোন বিষয়ে ভালো থাকতে হবে, আপনার ক্লাস বুঝতে কোনো বিষয়ে ভালো থাকতে হবে না, কোনো বিষয় ভালো থাকতে হবে না। আমার যদি আপনি ক্লাস বুঝতে চান তাহলে কোনো বিষয় আপনাকে ভালো থাকতে হবে না, কোনো বিষয় আপনি ভালো থেকে এখানে আসবেন না। আপনার প্রথমত মাথা থেকে ছাড়তে হবে নিয়ম বাদ, রুলস বাদ। আমি স্ট্রাকচার দেব, এখান থেকে লিখে লিখে দেখাবো, শুধু একটা স্ট্রাকচার মনে রাখবেন, সেটা হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব বসে, এইটা মনে রাখবেন, বাকি গ্রামার আমি আপনাকে শেখাই দিব, আর সাবজেক্ট খোঁজা শেখাই দিব, ভার্ব খোঁজা শেখাই দিব বাংলা বাক্য থেকে, আর সাথে এটার যত গ্রামার আছে সবকিছু শেখাই দিব, কোনো কিছু করা লাগবে না, জাস্ট আমার পিডিএফটা পড়বেন ক্লাস শেষ হওয়ার পরে,
ইনশাআল্লাহ আপনার কাছে ভালো কিছু আসবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আচ্ছা হ্যাঁ, নামাজ শেষ করে আমাদের জন্য আমরা চলে যাচ্ছি, চার্জ আছে। আর আপনাদের আজকের ক্লাস নাই কিন্তু, হ্যাঁ, যারা পেইডে আছেন তাদের আজকের ক্লাস নাই, তবে যারা একটু ভর্তি হবেন রেকর্ড ক্লাস আছে সেগুলো দেখে নেবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।